তোমরা জানো কিনা আমাদের হচ্ছে ফ্রি 20 জনকে ফ্রি দিব এরকম একটা আছে আমাদের গ্রুপে পেজে 2 জায়গায় পোস্ট করা আছে। ওই পোস্টটাতে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে ফ্রিতে অ্যাডমিট হইতে পারো। ঠিক আছে, তাহলে যারা ফ্রিতে অ্যাডমিট হইতে চাও তারা ওখানে শর্তগুলো পূরণ করে ফ্রিতে অ্যাডমিট হইতে পারো। ঠিক আছে, আমরা ছাড়া কেউ এতজন স্টুডেন্ট ফ্রিতে অ্যাডমিট করবে না। ঠিক আছে, তারপর আমরা করতেছি বা আমরা করি সবসময় ব্রাদার সাজেশন ট্রাই করে যে সর্বোচ্চটা স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, ইভেন যাদের প্রবলেম আছে তারাও যেন কিছুটা হচ্ছে বেনিফিটেড পায়। এখন আমরা ফ্রি দিয়ে শুধু ফ্রি দিয়েও দেখছি, তো দেখা যায় সেই ফ্রিটার ভ্যালু দেয় না বলা। এর জন্য যেহেতু ফ্রি দিতেছি এর থেকে কিছু কষ্ট করুক, কষ্ট করে আমারও কিছু উপকার হোক, এই সেন্সে চিন্তা করে হচ্ছে আমরা কি করছি, কিছু শর্ত দিছি, শর্তগুলো পূরণ করলেই তোমরা কি হতে পারো, ফ্রিতে অ্যাডমিট হতে পারো। চলো তাহলে আমরা শুরু করবো। আচ্ছা, পরিবেশ রসায়ন। ঠিক আছে, দেখো আমি সবচেয়ে এটা অ্যানালাইসিস করি আমরা যে এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা। আসো একদিকে 5 স্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস থেকে তুমি কোশ্চেন আসবেই আসবে, তুমি দাওই বলা। দেন হচ্ছে সিএফসি। ঠিক আছে, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, যেটা আমরা সবার আগে আজকে টপিকে পড়বো। তাহলে আর এবং হচ্ছে কে, আর কে মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং বলুমের ধ্রুবকের এককগুলো আছে। এসিড ক্ষার তত্ত্ব, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব আর বীজ তত্ত্ব, এবং এদের যে ম্যাপগুলো আছে, ব্যাপক সূত্র এবং তাদের পার্থক্য, আদর্শ বাস্তব গ্যাস, এদের হচ্ছে শর্ত। এগুলো হচ্ছে 5 স্টার টপিক। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এই টপিকগুলো। এদের মধ্যে থেকে যদি আমি বলি এই সবগুলো ইম্পর্টেন্ট। এরপর আসো 3 স্টার টপিক কোনটা, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন চক্রটা, গ্যাস সূত্র বা এদের লেখ। এই লেখচিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লেখচিত্রটাও আসলে 5 মধ্যে পড়ে, বাট ইম্পর্টেন্ট নয়। বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি সিওডি সংখ্যামান যেগুলো আছে সেগুলো হচ্ছে 3 স্টারের মধ্যে পড়ে। লেস ইম্পর্টেন্ট কোনটা, একদম লেস ইম্পর্টেন্ট হচ্ছে বা 2 স্টার হচ্ছে এসিড বৃষ্টি আর হচ্ছে কি আর্সেনিক সম্পর্কে বিস্তারিত ধাতু শৃঙ্খলে ভারী ধাতুর যে প্রভাবগুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে 2 স্টার। এর মধ্যে যেই টপিকগুলো আসে নাই, মোটামুটি সব টপিকে চলে আসছে। আমি তো আসলে যে বললাম না প্রায়োরিটি বেসিস হিসাবে নিয়েছি, তার মধ্যে তোমার বুঝতে হবে কোনটা কতটুকু করতে হবে। এর মধ্যে যেগুলো যে টপিকগুলো আসে নাই সেগুলো তুমি জাস্ট কি করতে পারো, রিডিং দিতে পারো বা একবার দেখে রাখতে পারো। তুমি যদি ভালো করতে যাও তাহলে পড়ার কোনো শেষ নাই, অনেক অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক জানতে হবে, জানার কোনো শেষ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পরিবেশ রসায়নটা দিয়ে শুরু করি। আর পরিবেশ রসায়নের ক্ষেত্রে ঠিক আছে, তাহলে পরিবেশ সবার আগে আমরা বায়ুমণ্ডল ও উপাদান সম্পর্কে জানবো। আমরা কি বলছি, আমরা বুঝবো, ট্রিক দিব, বেসিক ক্লিয়ার করবো, ট্রিক থাকবে। ঠিক আছে, আর হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিসও পড়বো। বায়ুমণ্ডল আমরা একটা 5 স্টার টপিক। ঠিক আছে, আমরা দেখে আসছি। তাহলে আসলে বায়ুমণ্ডল সম্পর্কে একটু মোটামুটি জানবো, বা বায়ুমণ্ডলের সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু কোশ্চেন হচ্ছে ছকটা জাস্ট 2 মিনিট আমরা ক্লিয়ার করে ফেলবো। তাহলে বায়ুমণ্ডল, ফার্স্ট বায়ুমণ্ডলের পরিচিতি, ভূপৃষ্ঠ থেকে এটা 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার, একদম 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে এর উপরে কিন্তু বায়ুমণ্ডল নাই। ঠিক আছে, বায়ুমণ্ডল 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডল মূলত কি আছে, মূলত 2টা গ্যাস থাকে প্রধানত, নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস। পার্সেন্টেজ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা ওকে। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা খুবই ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় গ্যাসের একটা আর্গনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 0.3 বা 0.93% থাকে। আর কতটুকু থাকে, আর্গন থাকে, আর্গন যেটা হচ্ছে কত 0.93% থাকে, 0.93% থাকে, বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচাইতে বেশি থাকে এটা। ঠিক আছে, এইটুকু আমরা দেখবো। এখন দেখো পরবর্তী লাইনটা, 75% গ্যাস। এই যে আমরা বললাম বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে তার 75% গ্যাস থাকে 11 কিলোমিটারের মধ্যে। কত, 11। আর 99% গ্যাস বা পুরো গ্যাসটাই 100% মধ্যে 99% গ্যাস থাকে 30 কিলোমিটারের মধ্যে। তাহলে 500 এর মধ্যে প্রথম 30 কিলোমিটারই কিন্তু সব গ্যাস, 99% গ্যাস। আর বাকি 400 কত হইল, 70। 470 কিলোমিটারের মধ্যে মাত্র 30%। তাহলে বুঝাই যাচ্ছে যে প্রথম 30 কিলো 470 কিলোমিটার, 470 কিলোমিটারের মধ্যে আছে মাত্র কত পার্সেন্ট বলতো, 1% বাকি। বুঝতে পারছি? আর এই 30 কিলোর মধ্যে হচ্ছে কত, 99%। আচ্ছা, একটা জিনিস জানবো, একটা লাইন জানবো, সেটা হচ্ছে কি 5 কিলো 50%। ঠিক আছে, এটা তোমার বইয়ে নাই যে 50% বায়ু থাকে হচ্ছে কত কিলোমিটার মধ্যে হবে বলতো, 50% তাহলে কত, 5 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, তাহলে যদি 5 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে 50% বা 5.5। ঠিক আছে, 5.5 থেকে সেটা হচ্ছে কি বলতো, তাহলে 5.5 কিলোমিটার বা 5 কিলোমিটার মধ্যে হইলে 50%। তাহলে 5.5, ঠিক আছে, 5.5 কিলোমিটার হইলে সেটা হচ্ছে 50%। এটা একটু নোট করে নেবে, হ্যাঁ, যেটা তোমার হয়ে যায় ক্লিয়ারিটি। আচ্ছা, এই বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য কত পার্সেন্ট আছে, কত 5 ইনটু বা ভর আছে কত, টোটাল ভর 5 ইনটু 10 টু দি পাওয়ার 18 কেজি। টন আর কেজির মধ্যে ডিফারেন্স হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে 1000 কেজি সমান 1 টন। কি বলছি, 1000 কেজি সমান হচ্ছে 1 টন। 1000 কেজি সমান হচ্ছে কত, ঠিক আছে, 1000 কেজি সমান হচ্ছে 1 টন। ঠিক আছে, তাহলে বুঝাই যাচ্ছে, তাহলে কেজি তুইলা তুমি টন। আচ্ছা, 1000 কেজি চাইতে, আচ্ছা টন এক্সাস্ট এটা করতে কি বলা হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার কত, 15 টন।
ঠিক আছে, জাস্ট এইটুকু একটু দেখে নিও। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ যদি কত দেখো 760 মিলিমিটার চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপ হলেও তা 15 কিলোমিটার উচ্চতায় যায়, 15 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে 1 অ্যাটমসফিয়ার চাপ, কিন্তু 15 কিলোমিটার যায় সেটা কত হয় 100 মিলিমিটার চাপ হয়ে থাকে। ঠিক আছে, একটু দেখবা। এরপর আসো পৃথিবীতে বায়ুমণ্ডলে সমগ্র জীবজগতে বেঁচে থাকার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা কত 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এইটা একটু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এইটুকু বললেই হবে এখান থেকে। ঠিক আছে, এখন আসো বায়ুমণ্ডলের অঞ্চল। বায়ুমণ্ডলের অঞ্চল করার জন্য আমরা একটা ছক করবো, এই ছকটার মধ্যে সবকিছু ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, চলো ছকটা যদি আমরা দেখি। আচ্ছা, এই যে ছকটা আজকে একটা ভিডিও আমি দিয়েছি এটার উপর। ঠিক আছে, এই ছকটা করলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসো তাহলে দেখো পুরো চ্যাপ্টার বা বায়ুমণ্ডল পুরোটা শেষ করে দিবে ছকের মধ্যে। বায়ুমণ্ডলে কয়টা অঞ্চল আছে? 4টা অঞ্চল আছে। ঠিক আছে, কি কি? প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়োস্ফিয়ার। তাহলে কয়টা স্তর আছে? 4টা স্তর আছে, প্রধান স্তর। ওকে, সবার আগে পরিসর করবো আমরা, একটা একটা করে সব করবো, সব জানবো। পরিসরের ক্ষেত্রে আসো, পরিসর আমরা মনে রাখবো, পরিসরে যেটা জাহাঙ্গীরনগর আসতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ছকটা। ওই যে বায়ুমণ্ডল যে 5 স্টার, তার মধ্যে এটাই হচ্ছে মেইনলি 5 স্টার। ওকে, তাহলে ভূমি থেকে আমরা জিরো থেকে এটা মনে রাখবো, জিরো থেকে 15 কিলোমিটার পরিসরে সবসময় 5 থাকবে। পরিসরে কি থাকবে বলতো? 5 থাকবে। তাহলে দেখো জিরো থেকে 15 কিলোমিটার, 15 থেকে 50 কিলোমিটার, 50 থেকে 85 কিলোমিটার, 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে পরিসর কত থাকবে? 5 থাকবে। পরিসর কত থাকবে? 5 থাকবে। ক্লিয়ার? পরিসর কত থাকবে বলো? পরিসর হচ্ছে কি থাকবে? 5 থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে বলে দেবো পরে একটু যে হচ্ছে কিভাবে টেলিগ্রামে আনা হয়, এটা বলে দেবো। তাহলে পরিসর 5। এরপর চাপ, চাপমাত্রা মানে চাপ। চাপ কি হয়? তুমি যতই নিচ থেকে উপরের দিকে যাবা, চাপ সারা জীবন কমে। চাপ কি হয়? কমে। দেখো চাপ কমে কমে কমে। তাহলে প্রথমে ভূমিতে কত ছিল? 760 মিলিমিটার পার চাপ, বা আমরা বলতে পারি 1 atm। কত ছিল? 1 atm। তাহলে 1 অ্যাটমসফিয়ার বা 760 ছিল, কিন্তু এর আগে পেজে আমরা বলে আসলাম যে 15 কিলোমিটারে সেটা যায় কততে পৌঁছায়? 100 তে পৌঁছায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা বাকি তারপরে তো কমতেই থাকবে, যতই উপরের দিকে যাবে কমতেই থাকবে, কমতেই থাকবে। চাপ শেষ। তাপমাত্রা, তাপমাত্রা আমরা মনে রাখবো জোর গোলার ক্ষেত্রে বৃদ্ধি পায়। তাহলে জোর কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার। এই 2 নাম্বার হচ্ছে জোর, তার 4 হচ্ছে কি নাম্বার? জোর নাম্বার। আমি সবসময় বলি জোর আর বেজোর দুইটাই তো সংখ্যা। ঠিক আছে, পুরোটাকে খারাপ, কিন্তু তারপর আমরা জোরটাকে পজিটিভ ধরি। তোমার ডান হাত বাম হাত, তুমি ডান হাত দিয়ে খাওয়া দাওয়া সবকিছু করো, বাম হাত দিয়ে সবকিছু করো, লেফট হ্যান্ড যারা আছে তারা ছাড়া। তার মানে আমরা জানটাকে পজিটিভ ধরি, জোরটাকে পজিটিভ ধরি, জারণ আর বিজারণ, জারণটাকে একটু পজিটিভ চিন্তা করি। ঠিক না? এরকম জোর গোলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায়। জোর গোলাতে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে 2 আর হচ্ছে 4, 2 আর 4 কি হবে? T বৃদ্ধি পাবে। বুঝছি কিনা? তাহলে বোঝা যাচ্ছে বেজোরে হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা যত ছিল, ঠিক আছে, মানে আমাদের পরিবেশের তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা 25, সেটা হ্রাস পায় 55, -55 হতে হয়। কত হয়? -55। তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো যে প্রতি কিলোমিটার উচ্চতার জন্য, ঠিক আছে, 1 কিলোমিটার উচ্চতার জন্য যদি 1 কিলোমিটার তুমি উচ্চতা উঠো, তাহলে কত তাপমাত্রা হ্রাস পায় জানো? 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সেটা হাজারি স্যারের বইয়ে, কোনো কবিস্যারের বইয়ে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। বুঝছি কিনা? 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কোনো বইয়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে আছে। তাহলে এখান থেকে যে কোনো একটা, কিন্তু সবচেয়ে প্রায়োরিটি আমরা 7 ডিগ্রি দিব, 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে হ্রাস পাইছে, এখন বৃদ্ধি পাবে। দেখো 2 নাম্বার স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 2 নাম্বার স্তরে বৃদ্ধি পায় 2 হয়, আবার 2 নাম্বার স্তরে বৃদ্ধি পায় 2 হয়। বুঝছি কিনা? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে 2 হয়। 3 নাম্বার বিজুর হ্রাস পাবে। হ্রাস পায় কত হয়? 3 কে মনে রাখবে 93 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস হয়। যেহেতু এটাই সবচেয়ে বেশি মাইনাস, এটা -55 ছিল, এটা বেশি মাইনাস না, এর জন্য এটাকে বলা হয় শীতলতম অবস্থা। কি বলা হয়? শীতলতম। এটা হচ্ছে শীতলতম স্তর। এটা কি স্তর? শীতলতম স্তর। কোনটা? -93। এটা আমার একটু পড়তে হবে। -93 হচ্ছে কি? শীতলতম অবস্থা। কি অবস্থা? শীতলতম অবস্থা। এরপর তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার যে জোর 427 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে। বুঝতে পারছি? তাহলে তাপমাত্রা জোর গোলাতে বৃদ্ধি, বিজোড় গোলাতে হ্রাস। 2 ডিগ্রি পর্যন্তই যায়। 3 মানে সবচেয়ে হ্রাস পায়, 93 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যায়। ওকে, এরপর সংযুক্তি আর হচ্ছে উপাদান। আচ্ছা, এই যে প্রথম 3টা আছে না, ট্রপো, স্ট্র্যাটো, মেসোস্ফিয়ার, এই 3টাকে একত্রে হোমোস্ফিয়ার বলা হয়। সমমণ্ডল বাংলায় কি বলা হয়? বাংলায় থাকতে পারে, তার মানে কি? সমমণ্ডল। বাংলায় কি থাকতে পারে? সমমণ্ডল। আচ্ছা, আরেকটা হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার কোনটা? শুধুমাত্র থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। এই যে হেটারোস্ফিয়ার আছে বা বিষমমণ্ডল আছে যেটা, এটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস নিয়ে গঠিত, সেটা কি? আয়োনোস্ফিয়ার। দুইটা ভাগ আছে, একটা মুখ্য আরেকটা হচ্ছে গৌণ। এখানে মুখ্য আরেকটা হচ্ছে গৌণ। তাহলে আমরা মনে রাখবো যে মুখ্য যেটা আছে, কোনটা? মুখ্য মানেই হচ্ছে এখানে কি থাকবে? নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটাই হচ্ছে প্রধান। সেটা হোমোস্ফিয়ার হোক বা হেটারোস্ফিয়ার হোক, নাইট্রোজেন আর অক্সিজেন কমন। বুঝছি? কিন্তু এছাড়াও তো হেটারোস্ফিয়ার আরো কিছু জিনিস আছে। এটা আমি মনে রাখতাম লোহে, এন দ্বারা নাইট্রোজেন, ও দ্বারা অক্সিজেন বা অক্সিজেন পরমাণু, হে দ্বারা হিলিয়াম, আর এই শুধু হাইড্রোজেন দ্বারা হচ্ছে আমরা মনে রাখবো হাইড্রোজেন। তাহলে এই কয়টা হচ্ছে মুখ্য উপাদান হেটারোস্ফিয়ারের।
তাহলে হেটারোস হচ্ছে নোহে, নাইট্রোজেন অক্সিজেন শুধু একা না, তার সাথে আর কি আছে, ওই যে নোহে আছে, বুঝতে পারছি? তাহলে একটা দুইটা পরমাণু আছে, আমরা চারটার মধ্যে মিনিমাম তিনটা করতে হবে। কয়টা করতে হবে? তিনটা। তাহলে আমরা একটা বাদ দিতে পারবো। তাহলে আরেকটা আমরা কোনটা পাবো, সেটা হচ্ছে এই যে গৌণ উপাদান। গৌণ উপাদান সবগুলো পজিটিভ, যার মধ্যে তা থাকুক সব পজিটিভ। তাহলে আয়ন গুলো হচ্ছে গৌণ উপাদান। কার গৌণ উপাদান? হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডলের গৌণ উপাদান হচ্ছে কোনটা? সকল প্লাস। তাহলে মুখ্য গৌণ হেটারোস্ফিয়ার দুইটাই পড়ছি, আর হোমোস্ফিয়ারে শুধু মুখ্যটা পড়ছি। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা বলছিলাম কি জলীয় বাষ্পের পরিমাণ 1 থেকে 4%, এটা কবি স্যারের বইতে আছে, দেখে রাখবা জাহাঙ্গীর নগরের জন্য। আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড তো পড়তে হবে 0.033%। জাস্ট এই পার্সেন্টেজ গুলো করবো। ক্লিয়ার? কিন্তু এটার ভিতরে আর 12টা গ্যাস আছে, ওগুলো করার দরকার নেই। ক্লিয়ার এটুকু? তাহলে এই ছিল সংযুক্তির উপাদান। এখন আসো আরেকটা টার্ম আমরা শিখবো, সেটাকে বলা হয় ল্যাপস রেট। কি বলা হয়? ল্যাপস রেট। কি করবো আমরা? ল্যাপস রেট। ল্যাপস রেট। আচ্ছা, ল্যাপস রেট। এই ল্যাপস রেট মানে হচ্ছে উপরের দিকে তাপমাত্রার পরিবর্তন। তাহলে ঊর্ধ্ব দিকে দিকে কি টি এর পরিবর্তন, ঠিক আছে? ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তন, সেটাকে আমরা কি বলতেছি? ল্যাপস রেট বলতেছি। তাই আমরা মনে রাখবো এইটা প্রথম যেটা আছে, তাপমাত্রা ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? আর এটা তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা 1 ভাগ হচ্ছে কি? 1 ভাগ হচ্ছে ল্যাপস রেট। 1 ভাগ হচ্ছে কি? ল্যাপস রেট। এটা লিখলাম না, 1 ভাগ ল্যাপস রেট। তাহলে দেখো এই যে প্রথমটাকে, যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে, তাপমাত্রা হ্রাস পায় না? হ্রাস পায়। তখন যেহেতু উল্টা সম্পর্ক, এই হ্রাস পায়, এটাকেই পজিটিভ ল্যাপস রেট বলা হয়। তাই এখানে হচ্ছে পজিটিভ, ট্রপোস্ফিয়ারে কি? পজিটিভ। তাহলে এখানে বৃদ্ধি পাইছে না, তাহলে এখানে হবে কি? নেগেটিভ ল্যাপস রেট। এখানে আবার কি হয়েছে? হ্রাস পাইছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট মেসোস্ফিয়ারে, বুঝছি? আচ্ছা, ওকে। আর এখানে কি হবে? যেহেতু এখানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এটা মাইনাস হবে। তাহলে উল্টা আর কি, যেমন জোর গোলা হচ্ছে পজিটিভ বলছিলাম না তাপমাত্রার ক্ষেত্রে, বৃদ্ধি পায়, এরকম এখানে হচ্ছে জোর গোলায় হ্রাস পায়, বা জোর গোলায় নেগেটিভ ল্যাপস রেট হয়, বুঝতে পারছি? তাহলে ল্যাপস রেট মানে নিচ থেকে উপরে দিকে গেলে তাপমাত্রার পরিবর্তন। প্রথমে কি হয়? তাপমাত্রা হ্রাস পায়, এটাকেই পজিটিভ ধরছে। তার মানে এখানে তাপমাত্রার সাথে উল্টা সম্পর্ক। তাপমাত্রার সাথে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। এরপর পাউজ নামক একটা জিনিস আছে। কি আছে? পাউজ আছে। ট্রপোপাউজ, স্ট্র্যাটোপাউজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাউজ গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? পাউজ গুলো আমরা মনে রাখবো যে ট্রপোপজ বা পাউজ, যাই হোক, ট্রপোপজ। তাহলে ট্রপোপজ বা পাউজ আমরা মনে রাখবো, নামের আগে যেটা থাকবে, এই যে ট্রপো আছে না, ট্রপো, নামের আগে যেটা থাকবে সেটা, নামের আগে ট্রপোপাউজ, এটা আমরা মনে রাখবো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপো আর স্ট্র্যাটোর ভিতরে থাকবে স্ট্র্যাটো, ঠিক আছে? ট্রপো আর স্ট্র্যাটোর মধ্যে যেটা থাকে ট্রপোস্ফিয়ার। তার মানে প্রথমে যে অংশটা থাকে সেটা দ্বারা স্টার্ট হয়, তারপর একটা থাকে। তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়েছে ট্রপো দ্বারা, সেই পাউজের নাম হচ্ছে ট্রপোপাউজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার শুরু হয়েছে কি দ্বারা বলতো? এই দুটোর মাঝখানে, তাহলে এটা কি হবে? স্ট্র্যাটোপাউজ, বুঝছি কিনা? বা পজ, স্ট্র্যাটোপজ। তাহলে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার মাঝখানে কি হবে বলতো? মেসোস্পাউজ। মানে প্রথম যে স্তরটা থাকে সেটার অনুসারে পজ হয় বা পাউজ হয়, বুঝতে পারছি? তাহলে এই দুটার মাঝখানে হবে ট্রপোস্পাউজ, এই দুটার মাঝখানে স্ট্র্যাটোস্পাউজ। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার মাঝখানে হচ্ছে কি বলতো? মেসোপাউজ, বুঝতে পারছি? তাহলে পাউজ হচ্ছে প্রথমটার নাম অনুসারে হয়, প্রথমটা আগে থাকে অনুসারে হয়। এখন হচ্ছে এই যে আয়োনোস্ফিয়ার যেটা আছে, এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আয়োনোস্ফিয়ারটা কয় ভাগে ভাগ করা যায়? বা আয়োনোস্ফিয়ার মধ্যে থার্মোস্ফিয়ারটাকে 3 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নাম্বারটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। 2 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে, 2 নাম্বারটাকে বলা হয়, প্রথম 1 নাম্বারটা আয়োনোস্ফিয়ার, একটা হচ্ছে চুম্বকস্ফিয়ার, ঠিক আছে? তার উপর একটা নাম হচ্ছে, আচ্ছা, এক্সোস্ফিয়ার। কি বলা হয়? এক্সোস্ফিয়ার। তাহলে আয়োনোস্ফিয়ার 3টা ভাগে ভাগ করা যায়। থার্মোস্ফিয়ার কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? একটা হচ্ছে কি? আয়োনোস্ফিয়ার। যেই জায়গায় কি বেশি থাকে, যেই জায়গায় হচ্ছে এই যে দেখো, এই যে পজিটিভ যে আয়নগুলো আছে এগুলো হচ্ছে আয়োনোস্ফিয়ার থাকে, বুঝতে পারছি? এরপরে উপরের দিকে যেটা থাকে সেটাকে বলা এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন আর হিলিয়াম বেশি থাকে, বুঝতে পারছি? আর এক্সোস্ফিয়ারের উপরে যেটা থাকে বা সবার উপরে যেটা, সেটাকে চুম্বক স্ফিয়ার বলা হয়, যেখানে প্রোটন ও ইলেকট্রন মিলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখলাম? এই যে থার্মোস্ফিয়ার, এটা 3 ভাগে ভাগ করা যায়। একটা আয়োনোস্ফিয়ার, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার, বুঝতে পারছি? এক্সোস্ফিয়ার, ক্লিয়ার? আর 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চুম্বক স্ফিয়ার। চুম্বক স্ফিয়ার, ক্লিয়ার? 3টা স্ফিয়ার। তাহলে প্রথমটা স্ফিয়ারে সকল এই আয়নগুলো থাকে। সেকেন্ডটার ভিতরে কি থাকে? এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে হাইড্রোজেন আর হিলিয়ামের পরিমাণ বেশি থাকে। আর চুম্বক স্ফিয়ারে ইলেকট্রন আর প্রোটন মিলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপরে এসো, এই যে 3টা-4টা স্তর আছে, এই কোনটাকে কি বলা হয়, সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, ওকে।
বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা আছে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের ভিতরে যেহেতু আমাদের ভূমি বা আমরা যেখানে থাকি এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাহলে এইখানে সকল ঝড় ঝান্ডা যা আছে সব হচ্ছে এখানে হয়। যেহেতু ঝড় ঝান্ডা সব এইখানে হয়, এর জন্য এই মন্ডলটাকে ঝড় ঝান্ডা কি সব এলোমেলো বৃষ্টি হয়ে যায় না, এই অঞ্চলটাকে বলা হয় ক্ষুব্ধ অঞ্চল। কি হয় এই অঞ্চলটাকে কি বলা হয়? ঝড় ঝান্ডা হয় দেখে অঞ্চলটাকে ক্ষুব্ধ মন্ডল বলবো। কি মন্ডল? ক্ষুব্ধ মন্ডল বলবো। তাহলে এখানে আবহাওয়ার পরিবর্তন কই হয়? তাহলে এই ট্রপোস্ফিয়ারে হয়, ক্ষুদ্র মন্ডলে হয়। ঠিক আছে, এটা একটু আমরা মাথায় রাখবো। আর এরপরের যে স্তরটা সেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে ওই মন্ডলটাকে শান্ত মন্ডল বলা হয়, মানে 15 থেকে 50 পর্যন্ত সেখানে কোনো ঝড় ঝাপটা কিছু হয় না। ঠিক আছে, সেটা কি বলা হয়? শান্ত মন্ডল বলা হয়। এই যে ক্ষুদ্র মন্ডল আছে, ক্ষুদ্র মন্ডলে সকল প্রকার বিমান চলাচল করে, শুধুমাত্র জেট বিমানটা স্ট্র্যাটোস্ফিয়ারে যায়। বুঝতে পারছি? তাহলে শুধুমাত্র স্ট্র্যাটোস্ফিয়ারে কোনটা যায়? জেট বিমানটা। আর বাকি সকল ধরনের বিমান, সব ধরনের বিমান চলাচল করে ট্রপোস্ফিয়ারে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে আমি কি বললাম? জেট বিমানটা চলবে হচ্ছে কোথায়? শুধু জেট বিমানটা চলে স্ট্র্যাটোস্ফিয়ারে। জেট বিমানটা কোথায় চলে? জেট বিমানটা হচ্ছে যুদ্ধ বিমান। দেখবা ছোটবেলায় আমরা দৌড়াই যেতাম না, বিমানের শব্দ শুনে না, উপর দিকে তাকায় দেখতাম শব্দ আছে কিন্তু কি না বিমান দেখা যায় না। এইটাই বিমানগুলো হচ্ছে জেট বিমান আমরা ধরতে পারি। এর জন্য কি অনেক উপর দেওয়া যায় এটা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এরপর আর স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা বললাম সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। কি থাকে? ওজোন স্তর থাকে। খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে ওজোন স্তর প্রধানত কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এটা ভোলা যাবে না। ঠিক আছে, এটা ভোলা যাবে না। ওজোন স্তর কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, মেসোস্ফিয়ার এগুলো যেটা বললাম এটা শীতলতম অবস্থা, এখানে কোনো ওজোন থাকে না। ঠিক আছে, তারপর হচ্ছে উল্কাগুলো এসে মেসোস্ফিয়ারে ধ্বংস হয়। উল্কা কই ধ্বংস হয়? মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়। বুঝতে পারছি? এটা একটা মাথায় রাখবো যে উল্কাগুলা মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আর আয়নোস্ফিয়ার যেটা আছে এটার ক্ষেত্রে সকল ধরনের মহাকাশ কেন্দ্র সব আয়নোস্ফিয়ারে থাকে। 500 কিলোমিটারের কাছাকাছি ওইখানে হচ্ছে মহাকাশ কেন্দ্র, মহাকাশ যে গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে থাকে। আমাদের যে বেতার তরঙ্গটা আছে, রেডিও তরঙ্গ, এই তরঙ্গটা আয়নোস্ফিয়ারে যায় আবার ব্যাক করে চলে আসে। বুঝতে পারছি? এই বৈশিষ্ট্যগুলা অবশ্যই কি করবো আমরা মাথায় রাখবো। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কিনা? তাহলে বায়ুমণ্ডল শেষ, আমাদের বায়ুমণ্ডল শেষ। বায়ুমণ্ডল থেকে কোশ্চেন আসবে, পারবা? বায়ুমণ্ডলে কোশ্চেন আসলে তাহলে বলতো বেতার তরঙ্গ কোন জায়গা থেকে কি করে ফেরত আসে, কোন স্তর থেকে? একটু কমেন্টে জানাও। আচ্ছা, জানাইতে হবে। এরপর টপিকটা হচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় কি? জলোচ্ছ্বাস। জাস্ট ফার্স্ট দুইটা লাইন পড়বা। ঘূর্ণিঝড় ও জলস্থানে যে নিয়ামক গুলো আছে বা কোন কোন জিনিস এগুলো চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, সেটা কি? সেটা 4টা জিনিস আছে। তাপমাত্রা, চাপ, ঘনত্ব। তোমার তাপমাত্রা, চাপের পর আয়তন গুলো হবে, আয়তন কিন্তু নাই, আয়তন নাই। বায়ুর ঘনত্ব হয়, বায়ুর কি হয়? ঘনত্ব। ঠিক আছে, এই দুইটা তার মনে থাকবে, এই দুইটা তো মনে থাকবে, ঘনত্বটা মনে রাখবা। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেটা বায়ু কি থাকে? জলীয় বাষ্প থাকে। তাহলে জলীয় বাষ্পের উপর ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসটা নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমাদের টাইম কম, এত পড়ার কিছু নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ঘূর্ণিঝড় সৃষ্টির 2টা কারণ আছে, সেই 2টা কারণ দেখবো। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, তাপমাত্রা কি হবে? উচ্চ হবে, তাপমাত্রা কি? উচ্চ। আর চাপ হচ্ছে নিম্ন, চাপ। চাপ কি? চাপ হচ্ছে কি? নিম্ন। এই চ্যাপ্টারের মেইন শব্দই হচ্ছে এটা। আমরা পড়বো না আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের মেইন থিমই হচ্ছে যে উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। আমি যেভাবে মনে রাখতাম, দেখো তাপমাত্রা, একটু যারা ভুলে যাও তাদের জন্য, তাপমাত্রা যাদের পেঁচ বাজে, তাপমাত্রা, আর এটা হচ্ছে কি? চাপ। ঠিক আছে, দেখো চাপের 2 অক্ষর মানে ছোট, এর জন্য কি মানও কি হয়? কম হয়। চাপ সবসময় কম হয়। তাপমাত্রা অনেক বড় না, তাপমাত্রা বড়, এর জন্য কি হয়? ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে তাপমাত্রা বড় হয়। তাহলে বড়টাই বড়, ছোটটা ছোট। তাহলে আদর্শ গ্যাসের শর্তও কিন্তু এটা। এটা কি? আদর্শ গ্যাসের শর্ত কি? আদর্শ 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 গ্যাস, আদর্শ গ্যাস। ঠিক আছে, শর্ত হচ্ছে এটা। কি থাকতে হবে? উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা কি? নিম্ন চাপ। ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে, বাকিগুলো একটু জাস্ট হালকা করে নিজে দেখে নিও, অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। ঠিক আছে, আচ্ছা ওটা একটু দেখে নিও, তাইলে হবে। এরপর আসো গ্যাস সম্পর্কে জানবো, তারপর আমরা গ্যাস সূত্রগুলো একটু দেখবো। আসলে গ্যাস সম্পর্কে জাস্ট কিছু কথা আছে, এগুলো জাস্ট আমরা হালকা করে একটু দেখবো। গ্যাসীয় অবস্থা ও গ্যাসের বৈশিষ্ট্য এগুলো আমরা জানি সবগুলা। ঠিক আছে, তারপরে জাস্ট একটু হালকা করে বলা গ্যাসের আকৃতি ও আয়তন। গ্যাসের আকৃতি ও আয়তন। গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি বা আয়তন নাই। তুমি যে পাত্রে নিবা, যে পাত্রীতে নিবা, পাত্র কেন, যে পাত্রীতে নিবা সেটার স্থিরে কি করবে? স্থান দখল করবে। তাহলে এটার কোনো কি নাই বলো? নির্দিষ্ট আকৃতি বা আয়তনটা নেই। নির্দিষ্ট আকৃতি বা কি? আয়তন নেই। এরপর আসো ঘনত্ব। গ্যাসের ঘনত্ব আছে কিন্তু কম না বেশি? গ্যাসের ঘনত্ব কম, কারণ গ্যাসগুলো কি আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে। গ্যাসে কি? আন্তঃআণবিক দূরত্ব, আণবিক দূরত্ব বেশি। কি থাকে? দূরত্ব, এটা কি থাকে? বেশি থাকে। আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে, ঘনত্ব কম হয়। ঠিক আছে, আচ্ছা, অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে চাপের সাথে ঘনত্ব কি সম্পর্ক?
ঠিক আছে, সমানুপাতিক ব্যবস্থা দেখো একটু কেমন মনে রাখতে পারি, চাপ পি, বুঝতে পারছি? ঘনত্বকে তুমি রো দ্বারা প্রকাশ করো না, যদিও আমার রো একই রকম হয়, ধরলাম চেহারা মিলছে, ঠিক আছে, চেহারা মিলছে না, একই রকম চেহারা হইলে তারা সমানুপাতিক হয়, একই রকম চেহারা সমানুপাতিক। তাহলে তুমি চাপ বৃদ্ধি করলে ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে, ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে চাপ, চাপ এখানে কি নাই? তাপমাত্রা নাই, তাহলে চাপ দ্বারা যেহেতু শুরু হয়েছে, ঠিক আছে, তার মানে কি নাই? তাপমাত্রা নাই, তাপমাত্রা নাই। তাহলে তাপমাত্রা নাই, এটা কার সূত্র বলতো? এটা কি বয়লের সূত্র না চার্লসের সূত্র? চার্লসের সূত্রে কি হয়? চাপ স্থির থাকে, বয়লের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, যেহেতু চাপ আছে, চাপ চার্লসের সূত্রে কখনো থাকে না, তার মানে বুঝাই যাচ্ছে এটা চার্লসের অনুসিদ্ধান্ত। একটু পরে লিখে ফেলো, এটা কি আমি পরে বুঝাবো, আবার এটা চার্লসের অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, চার্লসের অনুসিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে কি চেহারা সমান, এর জন্য তারা সমানুপাতিক। এরপর চাপে আয়তনের সংকোচন, চাপে আয়তনের সংকোচন কমন সেন্সের ব্যাপার। তুমি একটা জিনিস চাপ দিবা, চাপ দিলে তার আয়তন কি হবে? কমবে না? কমবে। তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1 ভাগ হচ্ছে পি। ঠিক আছে, এই সূত্র কিন্তু বয়েলের সূত্র, আমরা পরে পড়বো। তারপরে একটু হালকা একটা ভিত আসছে, এর জন্য বলে দিই এটা কার সূত্র? বয়েলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর চাপে আয়তনের, তাপে আয়তনের সম্প্রসারণ, তাপে আয়তনের সম্প্রসারণ মানে এই যে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে আয়তন কি হবে? আয়তন কি হবে? বাড়বে, ঠিক আছে। এখানে কি নাই? চাপ নাই, তারপরে কি স্থির চাপে বসছে, চাপ নাই মানে এটা কার সূত্র? চার্লসের সূত্র, ঠিক আছে। যার নামের সাথে যেটা মিলবে সেটা স্থির, চার্লসের সাথে কি চ দিয়া চার্লস, চাপ, চাপ স্থির, তাহলে এটা সম্পর্ক। এবার সমযুক্ত মিশ্রণ তৈরি করতে পারে, এটা একটু দেখে রাখবেন, ক্লিয়ার? তাহলে কি করতে পারে? সমযুক্ত মিশ্রণ তৈরি করতে পারে। এগুলো একটু বৈশিষ্ট্যগুলো হাতে একবার রিডিং দিয়ে রাখবেন। এরপর গ্যাস সূত্র সমূহ, গ্যাস সূত্র পড়ার আগে আমরা একটু আস্তে আস্তে কিছু বেসিক ব্যাপারটা জানবো, ব্যাগ হচ্ছে আমরা পড়বো। তাহলে গ্যাস সূত্রের ক্ষেত্রে আগে আমরা যে বিষয়গুলো জানবো, একটু খাতা কলম সময় নেই, এখন আমরা মানে দাগানো পড়ানো শেষ, এখন আমরা একটু কি বড় পড়াশোনা করবো। আচ্ছা, গ্যাস সূত্র জানার আগে তাপমাত্রা, তাপমাত্রা, চাপ আর হচ্ছে আয়তন, এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক, যেটা আমাদের সবারই ক্যাচ বাজে, ঠিক আছে, সম্পর্ক, এটা আমরা ক্লিয়ার করবো সবার আগে। হ্যাঁ, আচ্ছা, ওকে, সবার আগে এটা ক্লিয়ার করবো, চাপ, তাপমাত্রা, আয়তনের সম্পর্ক। আচ্ছা, প্রথম আমরা যদি আয়তন চিন্তা করি, ঠিক আছে, ধরলাম আয়তন ভি, ঠিক আছে, আয়তন ভি যদি আমরা চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাপমাত্রা, এটা সবার আগে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এস আই একক। আচ্ছা, ভি এর কি? এস আই একক, এস আই একক আসে অনেক ক্ষেত্রে, এটা এস আই এককটা দেখে রাখো, ঠিক আছে। তারপরে এটা রূপান্তর গুলা দেখবো আমরা। ফার্স্ট হচ্ছে এস আই একক, আমরা মনে হয় আয়তনের সকল হচ্ছে ঘনগুলা বা কিউব গুলো হচ্ছে এস আই একক। তাহলে কিউব কি কি আছে? ফার্স্ট অফ অল মিটার কিউব আছে, এটা তার এস আই একক হইতে পারে। ডিএম কিউব আছে, এটা তার এস আই একক হইতে পারে, ঠিক আছে। তারপর আছে সিএম কিউব আছে, এটাও তার কি হইতে পারে? এস আই একক হইতে পারে। তার মানে এরকম কিউব দিয়ে যা আছে সবগুলো হচ্ছে এস আই একক কার? আয়তনের। তাহলে এক কথায় ঘন থাকলে সেটা হচ্ছে ঘন, ঘন থাকলে সেটা হচ্ছে কি? ঘনত্ব, সেটা হচ্ছে তার এস আই একক। ঘন থাকলে কি সেটা তার কি হবে? এস আই একক হবে, ক্লিয়ার? আচ্ছা, এসআই একক গেল। এরপর হচ্ছে রূপান্তর গুলো আমরা একটু যদি দেখি, রূপান্তর। আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিরকম ভাবে রূপান্তরিত হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল কিছু জিনিস আমার জানতে হবে, কিছু এখন আমরা রূপান্তর দেখবো, রূপান্তর, রূপান্তর। আচ্ছা, ফার্স্ট যে জিনিসটা জানবো, কিছু জিনিস বেসিক যেটা, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে লিটার, লিটার সমান সমান হচ্ছে ডিএম কিউব, লিটার সমান সমান হচ্ছে ডিএম কিউব, লিটার সমান সমান কি? ডিএম কিউব, এটা ক্লিয়ার রাখবো সবসময়। আর এমএল সমান সমান হচ্ছে ml সমান সমান হচ্ছে ml সমান সমান হচ্ছে cm কিউব। এই দুটো যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এই পরিবর্তনগুলো বের করতে পারবো। তাহলে লিটার যেই কথা, dm কিউব একই কথা, ml যেই কথা, cm কিউব একই কথা, ml যেই কথা, cm কিউব কি একই কথা। তাহলে চলো একটা উদাহরণ দিই। সবচেয়ে বড় একক হচ্ছে মিটার কিউব। মিটার কিউব মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই 1 মিটার করে, বুঝতে পারছি? তাহলে এটা একটা বাস্তবিক উদাহরণ দিলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি সবসময় মিটার কিউব হচ্ছে তোমার বাসায়, যাদের বাসায় নরমালি হচ্ছে আরএফএল ট্যাঙ্কি থাকে, আরএফএল না তো গাজি ট্যাঙ্কি, অমুক ট্যাঙ্কি, টমুক ট্যাঙ্কি থাকে, তাই না? এই ট্যাঙ্কি গুলা বড়, যেটা 1000 লিটার আটে, আমার সমান যেটা আর কি, ঠিক আছে, আমার চাইতে অর্ধেক এই পর্যন্ত আর কি, লম্বা এতটুকু, পাশে এতটুকু, ঠিক আছে, প্রস্থ, দৈর্ঘ্য সবকিছু এতটুকু। এই এত বড় ট্যাঙ্কিটা হচ্ছে একটা মিটার কিউব, ঠিক আছে। তাহলে 1 মিটার কিউব সমান সমান কত হয় বুঝতে পারছি? তাহলে 1 মিটার কিউব সমান সমান হচ্ছে ট্যাঙ্কিটা কত লিটারের, আমার মতো বড় ট্যাঙ্কিটা, সেটা মিটার কিউব সবচেয়ে বড়। মিটার কিউব মানে মনে রাখবে একটা ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি, সেটার মধ্যে কতটুকু পানি আছে? 1000 লিটার পানি আছে। তাহলে 1000 লিটার যে এটা তুমি ডিএম কিউব লিখতে পারতা না, তার মানে 1000 ডিএম কিউব পানি আছে, বুঝতে পারছি? আমরা সহজ করবো। আচ্ছা, তারপর আসো 1000 ডিএম কিউব, এই যে লিটার, লিটারের সাথে একটু সম্পর্ক বলি। এই যে এত বড় বোতল, এই বোতলটাকে আমরা লিটারে বলি, 1 লিটারের বোতল। আর এরকম ছোট ছোট 20 টাকা 25 টাকা কোক পাওয়া যায়, ওগুলো আমরা বলি কি? ml, 250 ml। তাহলে বুঝে গেছে লিটার বড় একক, লিটার যে ছোট একক হচ্ছে কি বলতো? লিটারের ছোট একক কি? লিটারের ছোট হচ্ছে ml। তাহলে আমি লিখতে পারি এই যে 1000 তো ছিলই, 1000 মানে 10 টু দি পাওয়ার 3,
এই যে লিটার, লিটারের জায়গায় আমরা লিখতে পারি এমএল, কি লিখতে পারি এমএল লিখতে পারি, কিন্তু এই লিটার মানে এখানে তো বাদ দিচ্ছি, তার মানে কত আছে 1 লিটার সমান কত বলো তো, 1 লিটার সমান 1000 এমএল। বুঝতে পারছি কিনা? তাহলে এমএল যে কথা সেম কিউব কি কথা কিনা, তাহলে আমি নিচে এই জায়গায় সিএম কিউব বসাইতে পারতাম, কারণ দুইটা জিনিস একই। তাহলে টোটাল কত আসলো বলো তো, এখানে কত এসে দাঁড়ালো, তাহলে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে এমএল। তাহলে 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 এমএল। 1 মিটার কিউব সমান 1000 লিটার, বা 1 মিটার কিউব সমান 1000 ডিএম কিউব। বুঝছি? তাহলে জাস্ট তোমার যদি এই তিনটা কনভার্সন তুমি জানো, ঠিক আছে, এক কথায় বললে সহজ ভাষায় যদি বলি, বা এটা আরেকভাবে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব, দাও দুইটা লিখে দিলাম ডিএম কিউব, যেকোনো একটা বলবা, তাহলে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 সিএম কিউব। ঠিক আছে, তাহলে তুমি 1 মিটার কিউব সমান তাহলে কত, 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব, 10 টু দি পাওয়ার 6 সিএম কিউব। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে তুমি যদি উল্টায় বলো তাহলে কি হবে, ইনভার্স হয়ে যাবে। উল্টায় বললে কি ইনভার্স হয়ে যাবে। তুমি যদি বলো যে 1 ডিএম কিউব সমান কত, ঠিক আছে, বা যে কোনো দুইটার মধ্যে তুলনা করো, দেখো 1 মিটার কিউব, ঠিক আছে, সমান 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব। এখন তুমি বের করবা শুধু ডিএম কিউব, তাহলে সিস্টেমটাকে আমরা কি শিখছি, যেটা গুণাকার থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যায় না। তাহলে তুমি যেহেতু ডিএম কিউব বের করবা, শুধু ডিএম কিউবটা বের করবা, একটু দেখো এগুলো সারা জীবন প্রায় যায়। ডিএম কিউবটা রাখতে এটা কি হবে, এই পাশে ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে 1 ভাগ নিচে কি আসবে বলো তো, 10 টু দি পাওয়ার 3, যেটাকে তুললে কি হয় 10 ইনভার্স 3। বুঝতে পারছি? 10 ইনভার্স 3 হচ্ছে মিটার কিউব। উল্টাটা জাস্ট হচ্ছে ইনভার্স মেরে দিলাম। ঠিক আছে, এটাই বুঝাই আমরা নরমাল ভাবে এটা, তারপরে পেজ বাজে। ক্লিয়ার? তাহলে আশা করি এগুলা কনভার্সেশন গুলা তুমি কি করতে পারবা? ক্লিয়ার? পারবো না? পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে জাস্ট তুমি কি করবা, এই দুইটা জিনিস শুধুমাত্র মনে রাখবে। তাহলে এই দুইটা জিনিস মনে রাখলে কি হয়ে যাবে, তাহলে এই ছিল আয়তনের রূপান্তর একক, আয়তনের রূপান্তর। এরপর আসো আমরা চাপটা দেখবো, চাপেরটা যদি দেখি, চাপ। তাহলে চাপের ক্ষেত্রে যেটা এসআই একক কোনটা আমরা জানি, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তুমি বলতে পারো এটা কেন করতেছি, এগুলো ভাই সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। বেতার তরঙ্গ ফিরে আসে, এটা টিকটকে বলছিলাম তখন, কি বললাম, আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ ফিরে আসে কোনটা, আয়নোস্ফিয়ার। ওকে, নিউটন পার মিটার স্কয়ার বা কি প্যাসকেল, বা কি প্যাসকেল, যে কোনো একটা আর কি। এই দুইটাই হচ্ছে কি একক বলতো, চাপের এসআই একক, চাপের কি এসআই একক। এরপর আসো এদের রূপান্তর গুলা, তাহলে সবার আগে জানবো কার আকারে মিল। আমরা মনে রাখবো এটিএম সমান, ঠিক আছে, 1 এটিএম সমান 1 টর। তাহলে টর যে কথা, এটিএম একই কথা, টর আর এটিএম একই কথা। এরপর আমরা জানবো, না বলেছি, টর এটিএম সমান বার। এটিএম কি যায়, কই যায়, বারে যায়। এটিএম কই যায়, বারে যায়। আর হচ্ছে টর সমান হচ্ছে মিলিমিটার পার চাপ, 8 মিলিমিটার পার চাপ, 1 মিলিমিটার পার চাপ সমান হচ্ছে কত, 1 টর। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে বারে কে যায়, এটিএম বারে যায়। এটিএম শামসুজ্জামান অভিনেতা ছিল, বারে মাল খেতে যায়। আচ্ছা, মিলিমিটার তাহলে কি 1 মিলিমিটার সমান 1 টন। তুমি যদি এই দুইটা জিনিস জানো তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আর এই যেটা ভিতরে আছে এটাও লিখে দিই, এটা এর আবার দুইটা সমান, তাহলে প্যাসকেল আর নিউটন মিটার স্কয়ার সমান, তাহলে এই তিনটা সমান। আর আয়তনের সমান কে ছিল, ওই দুইটা সমান ছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি ঠিকই সুন্দরভাবে বের করতে পারবা। তাহলে আমরা লিখতে পারি 1 এটিএম সমান, বুঝছো, তাহলে অনেক 12 লেখা যাবে। তাহলে 760, যেগুলো ব্যতিক্রম সেটা লিখে দিই, 760 মিলিমিটার পার চাপ। তাহলে 760 যেই কথা, 760 টন কিন্তু একই কথা। বুঝছি কিনা? আচ্ছা, এরপর আসো, তাহলে আমরা মনে রাখবো 101.325, এটা হচ্ছে কিলো প্যাসকেল। আচ্ছা, এটা তাহলে কিলো প্যাসকেল দিয়ে প্যাসকেলে রাখলে ভালো হয়, তাই না? তাহলে প্যাসকেলে যদি আমরা রাখি তাহলে কত, 101.225, ঠিক আছে, 103.5, এত হচ্ছে প্যাসকেল। তাহলে প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কয়ার একই কথা। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা একটু প্লাস দেখুন, যেটা হচ্ছে 15, 1 এটমসফিয়ার 15 পি এস আই, ঠিক আছে, পার স্কয়ার ইঞ্চ। এই হচ্ছে চারটা, এই চারটা জিনিস জাস্ট মনে রাখবা, বাকিটা তুমি চেঞ্জ করতে পারবে। তাহলে তুমি লিখতেই পারো 1 এর থেকে 1 বা সমান, এখানে তুমি লিখতে পারো 760 টন সমান লিখতে পারো, এতকে তুমি কি 10325, এটা নিউটন পার মিটার স্কয়ার সমান পিএস এর মধ্যে আলাদা চেঞ্জ নেই। তাহলে দেখো একই কথা। তাহলে তুমি শুধু মনে রাখবা কোনটা বলতো, এই কনভার্সনটা শুধু মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা, আর এগুলোর সমান এটা মনে রাখবা, তাই হবে। তাহলে এই ছিল চাপের এককের রূপান্তর। এরপর তাপমাত্রাটা যদি আমরা দেখি, ঠিক আছে, তাপমাত্রা এসআই একক কোনটা, তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা এসআই একক কি, কেলভিন। তাপমাত্রা রূপান্তরের ক্ষেত্রে এটা আমি বই কোনো কিছু না, আমরা জানি তাপমাত্রা কেমন রূপান্তর করি, যে সেলসিয়াস যে তাপমাত্রা থাকে, ঠিক আছে, তাপমাত্রা কেলভিন তাপমাত্রা যদি আমরা চিন্তা করি, কেলভিন তাপমাত্রা সেটা হচ্ছে সেলসিয়াসের যে ভ্যালুটা থাকে সেটা কি 273 প্লাস হচ্ছে কি সেলসিয়াস ভ্যালু, ঠিক আছে, সেলসিয়াস ভ্যালু, ওটা যোগ করলেই তাহলে তুমি কি পাবো, কেলভিন তাপমাত্রাটা পাবো। ঠিক আছে, তাহলে কি পাবো আমরা, কেলভিন তাপমাত্রা পাবো। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা জানি, যেমন হচ্ছে
তাহলে চলো আমরা এই প্রকাশকগুলো দেখি, তাপমাত্রা, আয়তন, চাপের আরেকটা প্রকাশক আছে সেটা যদি আমরা দেখি। তার আগে আমরা যেহেতু ক্যালভিন তাপমাত্রাটা বলবো, ক্যালভিন তাপমাত্রা সম্পর্কে একটু জানবো। ক্যালভিন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ক্যালভিন তাপমাত্রা। এই যে ক্যালভিন তাপমাত্রা আছে সেটা কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি? গ্যাসের আয়তন শূন্য, গ্যাসের আয়তন কি? শূন্য, ঠিক আছে, তাকে আমরা বলবো ক্যালভিন তাপমাত্রা, ঠিক আছে। আর কি কি শূন্য হয়? তাই একটা জিনিস জানলাম শূন্য, আর শূন্য হয় হচ্ছে গতিশক্তি। কি? গতিশক্তি, এটাও কি হয়? গতিশক্তিও কি হয়? শূন্য হয়, ঠিক আছে। ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, এগুলো কি থাকে? সব স্থির থাকে। ক্ষুদ্রতম কণা বা পরমাণু, ক্ষুদ্র কণা কি থাকে? কণা স্থির থাকে। কি থাকে? স্থির থাকে, স্থির থাকে, বুঝতে পারছি? ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এই তাপমাত্রাটা কত? কে আবিষ্কার করছে? লর্ড ক্যালভিন। হ্যাঁ, লর্ড ক্যালভিন, তার নাম অনুসারে এটা কি হয়েছে? ক্যালভিন, লর্ড ক্যালভিন আবিষ্কার করছে। আচ্ছা, এই তাপমাত্রাটা কত? ক্যালভিন তাপমাত্রা T সমান মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। বুঝলো? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে তুমি যদি বসাও, তাহলে দেখো তো ভ্যালুটা কত আসে। জাস্ট এখানে যদি আমরা বসাই, এই যে মাইনাস 273 সেলসিয়াসের ভ্যালুটা, তাহলে বসাই কত আসে দেখো তো। আমরা যদি বসাই এটা T ক্যালভিন তাপমাত্রা সমান সূত্র অনুসারে 273 প্লাস, কিন্তু এটার মানটা ভ্যালুটা কত? মাইনাস, তাহলে প্লাস মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 273, ঠিক আছে, 273 ডিগ্রি সেলসিয়াস। বুঝছি কিনা? আচ্ছা, মানে মাইনাস 273 কাটাকাটি করলে কত হয়? 0, ঠিক আছে। সেটা কি আসবে? ক্যালভিন, কারণ ক্যালভিন তাপমাত্রা এটা। তাহলে বলা যেতে পারে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা ওকে। কি? ওকে, এই যে 0 কে মানে কি? ওকে। তাহলে এটা মাথায় থাকবে, প্যাচ বাজবে না, এই যে এখানে খেয়াল করবা, এখানে ক্যালভিন দিয়ে দিবেন, এখানে কি? সেলসিয়াস, প্যাচ বাজবে না। কত এটা? সেলসিয়াস। তাহলে এই যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, গ্যাসের গতিশক্তি শূন্য হয়, কণাগুলো স্থির থাকে। কণাগুলো কি থাকে? স্থির থাকে। কিন্তু তাত্ত্বিক ভাবে, ঠিক আছে, তাত্ত্বিক ভাবে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস 260 হইলেই হয়ে যায়। মাইনাস কত? 260 ডিগ্রি সেলসিয়াস হইলেই গ্যাসের গতিশক্তি বা আয়তন শূন্য হয়ে যায়, গতিশক্তি বা আয়তন শূন্য হয়ে যায়। তাহলে ক্যালভিন তাপমাত্রা ক্লিয়ার? ওকে। তার মানে কি? ওকে, মানে 0 ক্যালভিন আর হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই জিনিসগুলো স্থির হয়ে যায়। এটা লর্ড ক্যালভিন দিছে। লর্ড কে দিছে? ক্যালভিন দিছে, ঠিক আছে। তাহলে এই ছিল তাপমাত্রার ব্যাপারে কথা। এখন আসো এসটিপি তে বা আয়তন ভিত্তিক যে পরিবর্তনটা হয় সেটা যদি আমরা একটু দেখি। তিনটা এককের রূপান্তর আছে, তিনটা একক আছে। একটা হচ্ছে এসটিপি, এটা একটু দেখে বলি, তাহলে শেষ। এসটিপি, তাহলে রূপান্তর শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এসএটিপি, আরেকটা লাস্ট যেটা সেটা এনটিপি। কোনটা কি আমরা জানি? এসটিপি কি? এই কোনো যারা জানি তারা একটু কমেন্ট করুন, ঠিক আছে। জাস্ট আমি এটা লিখে দিচ্ছি, বাকিটা জানার বাকি। এই মানে অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা, বা রুম টেম্পারেচার। কক্ষ তাপমাত্রা বা আচ্ছা, প্রথম ক্লাসগুলা আমরা বলছি এগুলো একটু ফ্রি নিচ্ছি। 15 তারিখ পর্যন্ত ক্লাসগুলো আমাদের পেজে হবে। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত ক্লাসগুলা পেজে হবে। অবশ্যই গ্রুপে তো দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার, তাই না? অ্যাম্বিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। এন্ড হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে কোনটার ক্ষেত্রে কি? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি? তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে কি? আয়তন। এই তিনটা জিনিস আমরা বলবো। আচ্ছা, তাপমাত্রা যদি আমরা দেখি, এসটিপি তে তাপমাত্রা কত বা তাপমাত্রার ভ্যালুটা কেমন হয়? আমরা এসটিপি তে তাপমাত্রা জানবো হচ্ছে কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলতে পারি ক্যালভিনে 273 ক্যালভিন। এগুলো আমরা জানি, 273 ক্যালভিন। এসিটিপি মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যেটা কত যোগ করবো আমরা? 273 যোগ করবো, তাই কত? 298 ক্যালভিন তাপমাত্রা। কত? 298 ক্যালভিন। এনটিপি তে কত হবে? সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা কত হয়? 293 ক্যালভিন, 293 ক্যালভিন। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটু মনে রাখবো। এরপর হচ্ছে চাপ। চাপের ক্ষেত্রে এসটিপি তে চাপ হচ্ছে 1 atm, 1 atm। বুঝতে পেরেছি? এসিটিপি তে চাপ কত? অ্যাম্বিয়েন্টে এটা চাপটা একটু কম থাকে, সেটা 100 কিলো প্যাসকেল, ঠিক আছে, কিলো প্যাসকেল। এইভাবে মনে রাখবে, 100 কিলো মনে রাখবা। 1 atm মানে কত? 101, 101.325 এত কিলো প্যাসকেল। তাহলে 101 কম না 100 কম?
বলতো 100 কম, 25 তাপমাত্রা এর চাপ কম, বুঝতে পারছি? এটা মাথায় রাখবে। আর ন্যাচারালে 180 এম, 180 এম। এককের রূপান্তর কেন করে লিখে আসলাম, এগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা, লাস্ট হচ্ছে কি আয়তন। এসটিপির আয়তন হচ্ছে আমরা সবাই জানি 22.4 লিটার, কিন্তু হাজারের বইয়ে 414 সাইড এক সাইড কত এত, ঠিক আছে? কত 414 এত লিটার। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? এটা হচ্ছে 24 দশমিক, ঠিক আছে? আমরা মনে রাখবো 7, 7 এর পরে সিরিয়াল কত হয় 8, 8 এর পরে কত হয় 9, 7 8 9। আর এইখানে যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 22.040, 22 কত 040, বুঝতে পারছি? হুম, 22.040 লিটার, ক্লিয়ার? এটা তাহলে এটা কিন্তু 04, ঠিক আছে? 04। তাপমাত্রার সাথে আয়তনের কি সম্পর্ক বাচ্চা কাচ্চা? এই কমন সেন্সের ব্যাপারগুলো আমরা একটু পরেই পড়বো। টি এর সাথে ভি এর সমানুপাতিক সম্পর্ক, কি সমানুপাতিক সম্পর্ক? দেখো এসটিপি তে তাপমাত্রা 0 ছিল, কম ছিল, এর জন্য আয়তন এতটুকু ছিল, বুঝতে পারছি? তাপমাত্রা বাড়ছে, আয়তন বাড়ছে, ঠিক আছে? তাপমাত্রা বাড়লে কি হয়? আয়তন বাড়ে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। তাহলে এই ছিল হচ্ছে কি রূপান্তর গুলা। তাহলে তিনটা একক সম্পর্কে জানলাম, চাপ, তাপমাত্রা, রূপান্তরের যে এককগুলো ছিল সেগুলো সম্পর্কে জানলাম। এখন তাহলে আসলে গ্যাস সূত্র পড়বো। কি পড়বো? গ্যাস সূত্র। গ্যাস সূত্র, গ্যাস সূত্র। এই গ্যাস সূত্র দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটা হচ্ছে নরমাল গ্যাস সূত্র, আর একটা হচ্ছে মিশ্র গ্যাস সূত্র, ঠিক আছে? দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রধান বা শুধু গ্যাস সূত্র বা প্রধান গ্যাস সূত্র বলতে পারি আমরা গ্যাস সূত্র, ঠিক আছে? আর একটা হচ্ছে গ্যাস মিশ্রণের সূত্র, গ্যাস মিশ্রণ, হ্যাঁ, গ্যাস বানাবো না, মিশ্রণের সূত্র, মিশ্রণের সূত্র। আচ্ছা, গ্যাস মিশ্রণের সূত্র হচ্ছে কোন দুইটা? আচ্ছা, সেগুলো আমরা যদি দেখি। আর গ্যাস সূত্র কোনটা? গ্যাস মিশ্রণের সূত্র হচ্ছে যেটা মিশ্রণ নিয়ে কথা বলছে, দুইটা। একটা হচ্ছে আংশিক চাপ সূত্র, কি আংশিক চাপ, ঠিক আছে? আর একটা হচ্ছে ব্যাপন সূত্র, কি সূত্র? ব্যাপন সূত্র। আর তাই আমি বুঝাই যাচ্ছে কোনটা? বয়েল, চার্লস। তারপর 3 নাম্বার হচ্ছে কি অ্যাভোগাড্রো, গেলুসাক। তারপর 4 নাম্বার হচ্ছে কি অ্যাভোগাড্রো। ঠিক আছে? এই চারটা হচ্ছে গ্যাস সূত্র। এই চারটা কি সূত্র? গ্যাস সূত্র। আর এগুলো হচ্ছে গ্যাস মিশ্রণের সূত্র। বেসিক্যালি আমাদের অনেক একটু ঝামেলা থাকে, ক্লিয়ার? এটা কি সম্পর্ক? এই তাহলে এই দুইটা হচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা কি করব? সূত্রগুলো সম্পর্কে বেসিক জানবো, দেন হচ্ছে সূত্রগুলো লেখচিত্র, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লেখচিত্রগুলো জানবো। তাহলে প্রথম আমরা এই যে এইগুলো সম্পর্কে যদি একটু জানি, প্রথম আমরা এই চারটা সম্পর্কে বা একবারে জানতে পারি। চলো আমি যেভাবে পড়তাম একটু ছন্দ টাইপ দিয়া একবারে করে ফেলো সবগুলো, হ্যাঁ? তাহলে চলো। আচ্ছা, এখন আমরা জানবো যে হচ্ছে চলরাশি। চলরাশি তোমার বই অনুসারে হচ্ছে আছে 3টা। কয়টা? 3টা। সেটা কি? চাপ, তাপমাত্রা, আর আয়তন। চাপ, তাপমাত্রা, কি আয়তন। কোন কোন বইয়ে 4টা আছে, সেটা হচ্ছে মূল সংখ্যা, বাট এই বই অনুসারে আমরা 3টা ধরবো। কয়টা? 3টা চলরাশি। এই 3টার মধ্যে গ্যাস সূত্রগুলোতে যে কোনো 2টা কাজ করবে, একটা সবসময় স্থির থাকবে। এই 3টাতে কি থাকবে? একটা সবসময় কি থাকবে? সবসময় স্থির থাকবে, স্থির। একটা সবসময় কি থাকবে? স্থির থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্থির কিভাবে থাকবে? নামের সাথে মিল থাকলে স্থির। কোনটা থাকবে? একটা স্থির, কোনটা? নামের সাথে মিল থাকলে স্থির। নামের সাথে মিল থাকলে কি স্থির, এটা, ঠিক আছে? চলো তাহলে আমরা একটা করে যদি দেখি। ফার্স্ট হচ্ছে বয়েলের সূত্র, ওকে? বয়েল। তারপর কি? চার্লস। একবার করে ফেলো সবগুলো। চার্লস। তারপর হচ্ছে লুসাক। আচ্ছা, তারপর হচ্ছে কি? আচ্ছা, অ্যাভোগাড্রো। আংশিক চাপ। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপন সূত্র, ঠিক আছে? এখন আংশিক চাপ সূত্র, এটা কার সূত্র? আংশিক চাপ হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা লিখে ফেলে, এটা ডাল্টনের কি হয়? আংশিক চাপ সূত্র। আর গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র, চার্লস বয়েল, আছে গেলুসাকের সূত্র। আচ্ছা, ওকে। আমরা কি বলছি? নামের সাথে যেটা মিলবে সেটা হচ্ছে স্থির থাকবে। বয়েল মানে কি? ফুটানো। বয়েল মানে কি?
ফুটানো। তাহলে বয়েল মানে যেহেতু হচ্ছে ফুটানো, ফুটায় আমরা কি দ্বারা? তাপমাত্রা দিয়ে। তাহলে এই সূত্রে টি স্থির, এই সূত্রে কি স্থির স্থির, এই সূত্রে কি স্থির হবে? টি স্থির। আমরা বলছি যে কোনো একটা স্থির থাকবে এখানে আর বাকি দুইটা থাকবে, তাহলে টি স্থির, বাকি কি আছে? পি আর বি। তাহলে পি আর বি আমরা মনে রাখবো। আচ্ছা আচ্ছা, তাহলে কি মনে রাখবো আমরা? নামের মধ্যে ব ব থাকলে, নামে ব থাকলে তারা ব্যস্তানুপাতিক হবে। কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে কারা কারা ব্যস্তানুপাতিক সম্পর্ক? নামের মধ্যে ব থাকলে ব্যস্তানুপাতিক। বয়েলে ব আছে, তাহলে সে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে বাকি আছে কে? পি আর হচ্ছে বি। তাহলে কি হবে? একটা এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি? তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে? এই পাশে চলে আসবে পি ভি সমান সমান কি লিখতে পারি আমরা? ধ্রুবক। সমান সমান কি? ধ্রুবক। তাহলে যেহেতু সব ক্ষেত্রে ধ্রুবক হবে, সব ক্ষেত্রে ধ্রুবক হবে, এটাকে আমরা লিখতে পারি যদি একাধিক গ্যাস থাকে তাহলে P1 V1 সমান সমান হচ্ছে কি? P2 V2। ঠিক আছে? ডট 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 চলতে থাকবে, সমান সমান হচ্ছে ধ্রুবক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এদের লেখটা কি হয়? এদের লেখ কি হয়? এটা যদি আমরা একবার শেষ করে ফেলবো সবগুলা। এদের লেখ কি হয়? লেখটার ক্ষেত্রে আমরা মনে রাখবো তিন ধরনের লেখ পাওয়া যায়। লেখ কয় ধরনের? তিন ধরনের লেখ পাওয়া যায়। তিন ধরনের লেখ পাওয়া যায়। এদের লেখগুলাকে বলা হয় তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির। এর জন্য লেখগুলোকে বলা হয় তাপমাত্রা মানে একই, স্থির মানে একই, সম উষ্ণ। ঠিক আছে? সম উষ্ণ। তাহলে আমরা বলতে পারি এদেরকে বলা হয় আইসোথার্ম। আইসো মানে একই, আইসোথার্ম বা সমুষ্ণ। সমুষ্ণ মানে সমুষ্ণ লেখ। আইসোথার্ম বা সমুষ্ণ বা সমতাপীয় লেখ। সমতাপীয় লেখ। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? তাই এটা শেষ। বয়েল সম্পর্কে একটু জানলেই হবে। বয়েল মানে ফুটানো, এর জন্য টি স্থির। বাকি দুইটা নামের মধ্যে ব থাকলে ব্যস্তানুপাতিক হয়ে যায়। ব ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আর কোনটাতে ব আছে? এই যে ব্যাপনে ব আছে, ব্যাপন ও ব্যস্তানুপাতিক। বাকি সব সমানুপাতিক। তাহলে বয়েল কি হয়েছে? ব্যস্তানুপাতিক। বয়েল কি? ব্যস্তানুপাতিক। তাহলে সমীকরণ এটা আসছে। লেখ তিন ধরনের হয়। লেখগুলোকে কি বলছে? আইসোথার্ম, সমষ্ণ বা সমতাপীয় লেখ। তাহলে তিন ধরনের লেখ যে আছে এগুলো কিরকম হয়? এক নাম্বার কি হয়? ভি আর হচ্ছে পি সমানুপাতিক হয়। ভি আর হচ্ছে পি, এই যে লেখাটা আছে ভি আর পি এর মধ্যে লেখা। ঠিক আছে? দুই নম্বর লেখা হয় ভি আর হচ্ছে 1/2 এর ভিতরে লেখা। আর একটা হচ্ছে তিন নম্বর যে লেখাটা হচ্ছে পি বি হচ্ছে কি? পি লেখা। এই যে এটা যেটা আছে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে কি হয়? হাইপারবোলা বা অধিবৃত্ত। এটা মূল বিন্দুগামী। কি? মূল বিন্দুগামী। আচ্ছা দেখো, এখন পড়ানোর সময় নাই, এর জন্য পড়াইতে পারলাম না কেমনে হয়। আর এইটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে? তাহলে তিনটা লেখা পাওয়া যায়, হাইপারবোলা বা অধিবৃত্ত, মূল বিন্দুগামী আর হচ্ছে পিবি বনাম হচ্ছে সমান্তরাল লেখা হয়। এই হচ্ছে বয়েলের সূত্র রিলেটেড সকল কথাবার্তা। এর বাইরে কিছু বয়েলের সূত্র থেকে পড়তে হবে না। আর এই লেখাগুলো তোমার এখন চিত্র আসবে না তোমার জাহাঙ্গীরনগর বা তোমার কোথাও, শুধু ঢাবি ছাড়া। ঠিক আছে? কোথাও তোমার হয়তো বা রিটেন নাই, যেহেতু কোনো চিত্রের কোনো ব্যাপার সেটা বোঝা লাগবে না। জাস্ট এই তিনটা নাম জানবা, তাই হয়ে যাবে। ওকে? চাপে চ দ্বারা শুরু হয়েছে, নামের সাথে মিলে সেটা স্থির হয়। তাহলে চাপ। ঠিক আছে? চাপ স্থির। এখানে কি স্থির? চাপ স্থির। বাকি কি আছে? এই যে পি স্থির, টি আর ভি আছে। নামের মধ্যে কি ব আছে? ব নাই, তার মানে ব্যস্তানুপাতিক হবে না। তার মানে কি হবে? টি সমানুপাতিক হচ্ছে ভি। টি সমানুপাতিক ভি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি হবে? সমান সমান নিয়ে আসলে এই পাশে নিয়ে আসবো। তাহলে টি ভাগ হচ্ছে ভি সমান সমান হচ্ছে ধ্রুবক। তাহলে সূত্রটা কি আছে? T1 ভাগ হচ্ছে কি? V1 সমান সমান T2 ভাগ হচ্ছে কি? V2। T2 ভাগ হচ্ছে কি? V2 সমান সমান হচ্ছে ডট 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 হচ্ছে কি? ধ্রুবক। ক্লিয়ার? এখন চাপ স্থির, তাহলে সেটা কি বলবো? সমচাপীয় লেখ বা আইসো বার বলা হয়। তাই এদের লেখটা কিরকম হবে? একটাই লেখ আছে, এই লেখটার নাম হচ্ছে আইসো বার মানে সমচাপীয় লেখ। সমচাপীয় লেখ বা এটাকে বলা হয় সমপ্রেষ বলা হয়। সমপ্রেষ লেখ। ক্লিয়ার? আর এটা সব সময় কি হয়? মূল বিন্দুগামী হয়। কি হয়? মূল বিন্দুগামী হয়। তাহলে ভি, ঠিক আছে, ভি আর হচ্ছে কি? পি, এদের লেখাটা সবসময় কি হয়? মূল বিন্দুগামী হয়। মূল বিন্দুগামী সবসময়। বাকি সবগুলোই মূল বিন্দুগামী। হ্যাঁ, বাকি সবগুলোই কি? মূল বিন্দুগামী। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস বাকি, দুইটা অনুসিদ্ধান্ত আছে। দুইটা, এটার একটা অনুসিদ্ধান্ত আছে, এটার একটা অনুসিদ্ধান্ত আছে। ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বয়েলের অনুসিদ্ধান্ত আর চার্লসের অনুসিদ্ধান্ত একটু আগে একটা বই লিখেছিলাম, বয়েল আর চার্লসের অনুসিদ্ধান্ত। তারপর ক্লিয়ার করে ফেলাই। বয়েলের ক্ষেত্রে কি? বয়েলের ক্ষেত্রে স্থির কি জানি?
বয়েলের স্থির হচ্ছে তাপমাত্রা, তাহলে অনুসিদ্ধান্ত কখনো তাপমাত্রা থাকে এটা অনুসিদ্ধান্ত হবে না। চার্লসের স্থির কি? চার্লসের স্থির হচ্ছে চাপ, এই চাপ থাকলে সেটা কখনো কার অনুসিদ্ধান্ত হবে না, চার্লসের অনুসিদ্ধান্ত হবে না। তাহলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পি সমানুপাতিক 1 ভাগ হচ্ছে রো, আর একটা পি সমানুপাতিক আচ্ছা তাহলে পি সমানুপাতিক 1 ভাগ হচ্ছে রো, আর টি সমানুপাতিক 1 ভাগ হচ্ছে রো। দেখো এই যে যদি টি থাকে এখানে কি আছে? টি আছে, কিন্তু বয়েলের সূত্রে টি থাকতেই পারে না। বয়েলের সূত্রে টি থাকতে পারে? থাকতে পারে না, কারণ টি স্থির। তাইলে এই যে টি যুক্ত যেটা, সেটা কখনো বয়েলের অনুসিদ্ধান্ত হবে না। সেটা কার অনুসিদ্ধান্ত? সেটা চার্লসের অনুসিদ্ধান্ত। কার অনুসিদ্ধান্ত? চার্লসের অনুসিদ্ধান্ত। আর এই ক্ষেত্রে দেখো চাপ থাকলে কি এটা চার্লসের সূত্র কখনো হইতে পারে না, চার্লসের অনুসিদ্ধান্ত হইতে পারে না, কারণ চার্লসের অনুসিদ্ধান্তে বা চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। তাহলে পি থাকলেই বুঝবা তুমি সেটা কার? বয়েলের। উল্টাটা টি থাকলে বুঝবা সেটা কার? চার্লসের। পি থাকলে বুঝবা সেটা বয়েলের অনুসিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে অনুসিদ্ধান্ত গুলাকে তুমি কিভাবে লিখতে পারি? আমরা অনুসিদ্ধান্ত গুলাকে এটাকে আমরা লিখতে পারি যেহেতু সমানুপাতিক, তাহলে P1 ভাগ হচ্ছে ρ1 সমান সমান হচ্ছে P2 ভাগ হচ্ছে কি ρ2। ঠিক আছে? তাহলে এটা যেহেতু ব্যস্ত হবে, তাহলে এই পাশে চলে আসবে, এটাকে আমরা লিখতে পারি P1 ρ1 সমান হচ্ছে কি P2 আর হচ্ছে কি ρ2। বুঝতে পারছি? তাহলে এটা কি অনুসিদ্ধান্ত। আর আগে একটু কি বলছিলাম? চেহারা মিললে সমানুপাতিক, টি আর রো চেহারা মিলছে মিলে নাই, তাহলে ব্যস্তানুপাতিক। চেহারা না মিললে কি? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? তাহলে কি জাস্ট ক্লিয়ার? চেহারা মিললে সমানুপাতিক, চেহারা না মিললে ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই ছিল বয়েলের সূত্রে সবকিছু। এখন আছে গেল স্যার, তাহলে চার্লস আর বয়েল দুইটা মিলছে, দুইটা তো শেষই, পি শেষ বাকি আছে ভি, তাহলে বুঝাই যাচ্ছে এটা ছেলে ওটা মেয়ে না। তাহলে এখানে যে বুঝছো তৃতীয় পার্সন কে থার্ড লিঙ্গ এখানে কি আছে? বি। তাহলে এটা কি? শুধু এটা স্থির। ঠিক আছে? তাহলে কি বয়েলের গেল স্যারের ক্ষেত্রে হচ্ছে ভি স্থির। এটা আরেকটা নাম আছে, সেটাকে বলা এমন টর্নের সূত্র বা এম ডটের সূত্র, যাই বলো এমন টর্নের সূত্র বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু ভি স্থির তাহলে বাকি কি আছে? পি আর টি। নামের মধ্যে ব তো নাই, তাহলে এটা কি হবে? সমানুপাতিক হবে। ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে এই পাশে আসবে, তাহলে P1 সমান সমান হচ্ছে P2 সমান সমান হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? একাধিক চলতেই থাকবে। লেখো কি হয়? যেহেতু ভি স্থির, এটাকে বলা হয় আইসোকোর। কি বলা হয়? আইসোকোর। ঠিক আছে? আইসোকোর বা সম আয়তনীয় লেখো। সম কি? আয়তনীয় লেখো। সম আয়তনীয় লেখো। সম আইসোকোর বা সম আয়তনীয় লেখো। ক্লিয়ার? এটা কোনো অনুসিদ্ধান্ত নাই, এইটুকু জানলেই এনাফ। এখান থেকে আর কিছু জানার দরকার নাই। ঠিক আছে? আর লেখাটা কি হয়? মূলবিন্দুগামী হয়। বাকি সবার লেখা মূলবিন্দুগামী। সবাই কি? মূলবিন্দুগামী। সবার লেখা কি? মূলবিন্দুগামী। সবার কি? মূলবিন্দুগামী। ক্লিয়ার এটা? তাহলে সবার লেখা কি হবে? মূলবিন্দুগামী হবে। ওকে, এরপর সে অ্যাভোগাড্রো। আচ্ছা, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি হয়? অ্যাভোগাড্রোর ক্ষেত্রে আমরা জানি অ্যাভোগাড্রো কাকে বলে, অ্যাভোগাড্রো সূত্রটা। আচ্ছা, ভালো কথা, এই সূত্র কিন্তু পারার কথা। সূত্র কেমন বলবো? স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, বা আয়তন চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। বুঝতে পারছি? এইভাবে। কিন্তু এইগুলোর সাথে আরেকটা জিনিস আছে, স্থির থাকে, সেটা হচ্ছে নির্দিষ্ট ভর। এটার ক্ষেত্রে ভরটাও নির্দিষ্ট থাকতে হয়। ঠিক আছে? গ্যাসের সূত্র আরেকটা জিনিস, একটা হচ্ছে তাপমাত্রা, মানে একটা ক্ষেত্রে একটা স্থির থাকবে আর নির্দিষ্ট ভর থাকবে। ভর কখনো চেঞ্জ হওয়া যাবে না। ভর কি হওয়া যাবে না? চেঞ্জ হওয়া যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের সমীকরণ হচ্ছে ভি সমানুপাতিক এম। কোন গ্যাসের আয়তন তার কি মূল সংখ্যা সমানুপাতিক হয়, বা একটা নির্দিষ্ট গ্যাসের আয়তনে নির্দিষ্ট সংখ্যক হচ্ছে মূল সংখ্যা থাকে, বা মূল সংখ্যাটা নির্দিষ্ট থাকে। তাই এটা কি হবে? সেম ভাবে। ঠিক আছে? এখানে কি স্থির থাকে? এখানে সবই স্থির থাকে। এই যে চাপ স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, চাপ ভিটা স্থির থাকে। বুঝতে পারছি? অ্যাভোগাড্রোতে সূত্র কি হবে? V1 ভাগ হচ্ছে M1 সমান সমান হচ্ছে V2 ভাগ হচ্ছে কি N2। ঠিক আছে? সমান সমান কে? এটা চলতেই থাকবে। এটা একক হইলেও যেহেতু সমানুপাতিক, তার মানে মূলবিন্দুগামী হবে। কি হবে? মূলবিন্দুগামী হবে। বাট এর কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো আমাদের করতে হবে। এই ম্যাথগুলো আমরা একবারে পরিমাণগত রসায়নের সাথে মিলাই করবো। যে ম্যাথগুলো আসবে আমরা ওই ম্যাথগুলো শুরু করবো। তাহলে পরিমাণগত রসায়ন এই টোটাল ম্যাথটা আমরা করবো। এর জন্য একবারে পরিমাণগত রসায়নে এই ম্যাথগুলো করে দেবো। ক্লিয়ার? তাহলে বারবার আর করা লাগবে না। ওকে, তাহলে এই সূত্র এখানে আর কিছু নাই। তাহলে এইটুকু হচ্ছে শেষ। এখন আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র আর ব্যাপন সূত্র, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো নিচে যদি একটু দেখার ট্রাই করি যে আংশিক চাপ সূত্র আর হচ্ছে ব্যাপন সূত্রটা। আংশিক চাপ সূত্র আর কি ব্যাপন সূত্র। প্রথম হচ্ছে আংশিক চাপ।
আংশিক চাপ সূত্র। এই যে আংশিক চাপ সূত্রটা আছে, এটা কে দিছে জানি? ডাল্টন দিছে। এটা কে দিছে? ডাল্টন দিছে। আচ্ছা, আংশিক চাপ সূত্রটা আসলে কি বলা হয়েছে? তুমি যদি একটা নির্দিষ্ট পাত্র নাও, ধরো তুমি একটা পাত্র নিলা, ঠিক আছে, বা পাত্রে নিলা, এই পাত্রের মধ্যে একাধিক গ্যাস আছে, ধরো এ গ্যাস আছে আর হচ্ছে বি গ্যাস আছে বা সি গ্যাস আছে, একাধিক গ্যাস আছে, ঠিক আছে। এই গ্যাসগুলো তুমি এখানে নিছো। আচ্ছা, চাপ মানে কি? নরমালি বেসিক ক্ষেত্রে চাপ মানে হচ্ছে সে দেয়ালের গায়ে কতটুকু ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে চাপ। চাপ মানে কি বলছি? দেয়ালের গায়ে কতটুকু ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে তার চাপ। তাহলে আংশিক চাপ হচ্ছে এই যে এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, তারা কতটুকু ধাক্কা দিচ্ছে দেয়ালের ক্ষেত্রে সেটা। এখন আংশিক চাপ কথাটা কেন আসছে? তাহলে এই যে পুরো পাত্রের ক্ষেত্রে ধরলাম শুধু একটা গ্যাস আছে, এ গ্যাস আছে, বি আর সি নাই, বি আর সি কি নাই। তাহলে এই টোটাল এ গ্যাসটা দেয়ালের গায়ে যে চাপ দিবে, ঠিক আছে, টোটাল এই গ্যাসটা দেয়ালের গায়ে যে চাপ দিবে সেই চাপটা হচ্ছে তার আংশিক চাপ। বুঝতে পারছি? সম্পূর্ণ গ্যাসে চাপ দিতে হবে। আর আংশ বুঝাই যাচ্ছে, তাহলে মোট চাপ। তার মানে আংশিক চাপ কেন বলছে? এ গ্যাসের চাপ আলাদা, বি গ্যাসের চাপ আলাদা, সি গ্যাসের চাপ হচ্ছে আলাদা। এই তিনটা চাপ যোগ করলে সেটাই হয় কি? মোট চাপ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি বলা হয়েছে মোট চাপ সমান সমান হচ্ছে প্রতিটা গ্যাসের আংশিক চাপের যোগফল। তাহলে এ গ্যাসের আংশিক চাপ তাহলে পি এ প্লাস বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পি বি প্লাস সি গ্যাসের আংশিক চাপ হচ্ছে কত? তাহলে মোট চাপ আংশিক চাপগুলোর যোগফলের সমান। এটাই হচ্ছে ডাল্টনের কি? আংশিক চাপ সূত্র। এই ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা দুইটা জিনিস জানতে পারি। একটা হচ্ছে গ্যাস মিশ্রণ, গ্যাস মিশ্রণের চাপ, মিশ্রণের একটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ, আরেকটা হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ। একটা কি? আর্দ্র গ্যাসের চাপ। দুইটা জিনিস যাবে, একটা গ্যাস মিশ্রণের চাপ, একটা আর্দ্র গ্যাসের চাপ। এই যে এটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ, এটা কি চাপ? গ্যাস মিশ্রণের চাপ। আরেকটা আমরা কি জানতে পারবো বলতো? আর্দ্র গ্যাসের চাপ জানতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দুইটা জিনিস জানা যায়, একটা আর্দ্র গ্যাসের চাপ আর একটা গ্যাস মিশ্রণের চাপ। এখন আসো তোমার কয়েকটা টার্ম জানতে হবে। একটা হচ্ছে আংশিক চাপ জিনিসটা কি, আরেকটা হচ্ছে মূল ভগ্নাংশ কি। ঠিক আছে, তাহলে চলো একটু বের করি। আংশিক চাপ বের করার নিয়ম, আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপ। তাহলে আংশিক চাপ সূত্রটা সমান সমান হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। তাহলে আংশিক চাপ সমান সমান হচ্ছে কি? মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ ইনটু হচ্ছে মূল ভগ্নাংশ, সেটা হচ্ছে আংশিক চাপ। এখন মোট চাপ তো আমরা জানি যে কোনো একটা পাত্রের চাপ, সেটা হচ্ছে তার মোট চাপ। কিন্তু মূল ভগ্নাংশ কাকে বলে? আমরা মনে রাখবো এই যে মূল ভগ্নাংশ সমান সমান হচ্ছে উপরে নিজের মোল, নিচে হচ্ছে মোট মোল, নিচে কি? মোট। উপরে হচ্ছে নিজের মোল, নিচে হচ্ছে মোট মোল, সেটা হচ্ছে মূল ভগ্নাংশ। সেটা কি? মূল ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে আমরা একটা ব্যাখ্যা দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, ধর একটা বিক্রিয়া দেখলাম, নাইট্রোজেন প্লাস সবচেয়ে পরিচিত বিক্রিয়া হাইড্রোজেন, বিক্রিয়া তৈরি করলো হচ্ছে 2 অ্যামোনিয়াম। তাহলে আংশিক চাপ মানে টোটাল পাত্র যদি এটা হয়, টোটাল পাত্র, এটা পাত্রের মধ্যে আছে, ধরলাম এর মোট চাপ হচ্ছে পি। মোট চাপ কি? পি। তাহলে আংশিক চাপ বের করবো, নাইট্রোজেনের আংশিক চাপ যদি বের করি, পি এই যে N2, নাইট্রোজেনের আংশিক চাপ বের করবো, মোট চাপ কি? পি ইনটু মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ কি? উপরে নিজের মোল, নিচে মোট মোল। নিজের মোল সংখ্যা কত আছে নাইট্রোজেনের? 1, পিছনে মানে কত? 1। তাহলে উপরে হচ্ছে 1 ভাগ নিচে হচ্ছে কত হয়? মোট মোল। নিচে কি? মোট মোল। টোটাল পাত্রের যে মোল আছে সেই মোট মোল। ঠিক আছে, টোটাল পাত্রের মোট কত মোল? এই যে 1 মোল, এখানে আছে 3 মোল, আর এখানে আছে কত মোল? 2 মোল। তাহলে 4 আর 2 হচ্ছে 6 মোল। বুঝছি কিনা? তাহলে মোট মোল আমরা কেমনে বের করবো? এই যে প্রত্যেকটা যোগ করবো, 1 প্লাস হচ্ছে কত? 3 প্লাস হচ্ছে কত? 2 সমান 6 মোল। তাহলে হচ্ছে 6 মোল। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 1/6। ঠিক আছে, এইটা হচ্ছে মোট চাপ। তাহলে হাইড্রোজেনটা কত হবে? হাইড্রোজেন PH2। তাহলে উপরে এই পি তো আছে, পি তো থাকলো, এই মোট চাপ একটু মূল ভগ্নাংশ, নিজের মোল কত? 3। ঠিক আছে, নিজের মোল কত? সামনে যত আছে 3, আর মোট মোল তো বের করছি 6। তাহলে কাটাকাটি করলে কত হবে বলতো? 1 ভাগ হচ্ছে কত? 2 ইনটু হচ্ছে মোট চাপ। এখন তাহলে এমন একটা বের করতে পারবো না? এমন একটা একটু বের করো, এমন একটা একটু বের করো, এমন একটা একটু বের করো। তাহলে কি হবে? NH2 অ্যামোনিয়া, NH3 কি হবে? মোট চাপ ইনটু নিজের মোল কত আছে? 2, আর হচ্ছে কত? মোট মোল কত? 6। তাহলে 1 ভাগ হচ্ছে কত? 3 ইনটু হচ্ছে কত? পি। তাহলে এই ছিল হচ্ছে মূল ভগ্নাংশ। তাহলে মূল ভগ্নাংশ উপরে নিজের মোল, নিচে হচ্ছে মোট মোল। নিচে কি? মোট মোল। সবগুলা মোলের যোগফল, সবগুলা সহগের যোগফল বা সবগুলা মোলের যোগফল। তাহলে আংশিক চাপ, মোট চাপ, মূল ভগ্নাংশ। ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। তাহলে তোমার বইয়ে দেখবা বায়ুর আংশিক চাপ, ঠিক আছে, একটা কোশ্চেন তোমার আসতে পারে, যেখানে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, 180 বা হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ কত? বায়ুর আংশিক চাপ কত? বায়ুর প্রতিটি গ্যাসের গ্যাসের আংশিক চাপ কত? ঠিক আছে, তো বায়ুতে প্রধানত কে থাকে? নাইট্রোজেন থাকে। তাই নাইট্রোজেন আংশিক চাপ বের করবা, অক্সিজেনটা বের করবা, তারপর সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, তারপর কে থাকে? তারপর থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে। ঠিক আছে, তারপরে কে থাকে? আর্গন থাকে। এই কয়টা তো সবচেয়ে বেশি
বেশি থাকে। তো নাইট্রোজেন থেকে কেমনে বের করবা? ঠিক আছে, মোট চাপ কত বলছি এখানে 1 ইনটু নিজের মোল কত 78% থাকে, তাই মোট মোল কত বাই টোটাল কত থাকে 100%। তাহলে বুঝাই যাচ্ছে কত হচ্ছে পয়েন্ট 58 দশমিক সামথিং আছে আর কি। ঠিক আছে, 984 ওগুলো আছে, ওগুলো আমি ডিরেক্ট বুঝাই গেল সরাসরি। এখন এটা আছে কি অ্যাটমসফিয়ারে, তুমি মিলিমিটারে নিবা, তাহলে এটার সাথে কত 760 গুণ করবা, 760 গুণ করবা, দেখবা 593 দশমিক সামথিং আসছে। ঠিক আছে, এত মিলিমিটার করা হচ্ছে। তাহলে এই যে এরকম মান আছে, মানগুলো তুমি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, মুখস্থ কারণ করার সুযোগ তো পাবা না। ঠিক আছে, আচ্ছা পরে এই অক্সিজেন একটা মানে 159 কত 59 দশমিক সামথিং, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.3। ঠিক আছে, আর বাকি কত থাকে আর্গন হচ্ছে পয়েন্ট কত, এটা না পয়েন্ট না, এটা মানে 7.1। ঠিক আছে, এরকম। তাহলে এগুলো একটু কষ্ট করে ফেলবা, চারটা মুখস্থ করে ফেলবা। ক্লিয়ার? এটা যদিও বের করা যায়, তুমি বের করার অপশন তো পাবা না, যারা বের করতে পারো এইভাবে বের করে নিবে যে কোনো সময়, তাও হবে একই কথা। ম্যাথই আসলে, এটা আসলে কি ম্যাথ, বুঝছি? আচ্ছা ক্লিয়ার? তাহলে এই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র সম্পর্কিত মোটামুটি কথা। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ব্যাপন সূত্র। ঠিক আছে, কি সূত্র? ব্যাপন সূত্র। তাহলে আমাদের গ্যাস সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপন সূত্র, ব্যাপন সূত্রের ক্ষেত্রে আমি বলছি নামের মধ্যে ব আছে, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ব্যাপন সূত্র হচ্ছে ব্যাপন হার সমানুপাতিক 1/√d। ডি মানে ঘনত্ব, রো যেই কথা সমান সমান ডি একই কথা। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা যায়, ডি দ্বারা প্রকাশ করা যায়, বুঝতে পারছি? তাহলে রো আর ডি একই কথা। তাহলে ব্যাপন হার, আরটা হচ্ছে হার, কি হার? ব্যাপন হার, ব্যাপন হার। তাহলে ব্যাপন হার বা আর ঘনত্বে বা ঘনত্ব বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা ওকে। তুমি জানো কিনা, আমরা জানি কিনা রো সমান সমান, ঠিক আছে, এম বাই হচ্ছে কি ভি। ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ডি বা রো এর সঙ্গে এর সম্পর্ক কি বলতো? সমানুপাতিক না সমানুপাতিক। তো এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/√m। তাহলে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আবার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, বা ব্যাপন হার কি বলো আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কেন ব্যস্ত, আবার ব্যাপক ব ব্যস্তানুপাতিক, ব থাকলেই ব্যস্তানুপাতিক হয়, ব থাকলে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে এটা সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে R1 ভাগ হচ্ছে কি R2 সমান সমান, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে কি হবে উল্টা, তাহলে m এর ক্ষেত্রে যদি m2 ভাগ হচ্ছে m1 ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে d গুলো কি হবে d2 ভাগ হচ্ছে কি d1, তারপর কি t2 ভাগ হচ্ছে কি t1, কিন্তু রুট হবে না। আরেকটা সূত্র যেটা, সেটা হচ্ছে চাপের সাথে সম্পর্কিত। ঠিক আছে, চাপের সাথে সবসময় সমানুপাতিক হয়। তাহলে হবে p1 ভাগ হচ্ছে p2 রুট ওভার m2 ভাগ হচ্ছে m1। এটাও একটা তোমার নতুন এডিশনের বই এই সূত্রটাও আছে। তাহলে এটলিস্ট মনে রাখবা চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক, আর এর সম্পর্ক চাপের সাথে কি সমানুপাতিক, হ্যাঁ চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই হচ্ছে ব্যাপন হারের সূত্র। বাকি টুকটাক যেগুলা এমসিকিউ রিলেটেড পড়া সেগুলো আমরা হচ্ছে ভিতর থেকে দেখে নিব। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এটুকু ওকে। গ্যাসের আয়তন, চাপ, তাপমাত্রা এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, অলরেডি আমরা এগুলো পড়া শেষ। আমরা গ্যাসের আংশিক চাপ ওগুলো সবই পড়ে ফেলছি, ভিতরে সব বলে ফেলছি, বুঝছি? আচ্ছা, তাহলে এই যে দেখো এগুলা আমরা মোটামুটি পড়ছি। আচ্ছা, আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় বলছি দুইটা জিনিস নির্ণয় করা যায়, একটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ আর একটা আর্দ্র গ্যাসের চাপ। এই আর্দ্র গ্যাসের চাপের সূত্রটা হচ্ছে দেখে নেবে একটু, হ্যাঁ। ড্রাই বা আর্দ্র গ্যাস এটা হচ্ছে কি হচ্ছে একটা শুষ্ক বায়ু চাপ আর একটা আর্দ্র বায়ু চাপ। ঠিক আছে, আর হচ্ছে সমান সমান হচ্ছে মোট চাপ। আমরা ডাটা আংশিক সমান সমান কি বলছি, যে মোট চাপ সমান সমান হচ্ছে, ঠিক আছে, তার প্রত্যেকটা গ্যাসের চাপ। বায়ুতে নরমালি বায়ু যদি চিন্তা করো, বায়ুতে কিরকম থাকে, শুষ্ক গ্যাসও থাকে আবার ভেজা গ্যাসও থাকে, না? শুষ্ক গ্যাসের চাপটাকে পি ড্রাই বলছি, পি ড্রাই। আর এর সাথে আর্দ্রটাও আছে, ভেজা আছে, সেটাকে এফ দ্বারা প্রকাশ করছে আর্দ্র গ্যাসের চাপ। তাহলে পি সমান সমান বা মোট চাপ, বা এটাকে এটিএম লিখতে পারি, এটিএম বা মোট চাপ সমান সমান হচ্ছে শুষ্ক বায়ু চাপ আর্দ্র গ্যাসের চাপ। ঠিক আছে, এটা একটু দেখে রাখবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাপারটার কথা বলতে চাইছিলাম, এই যে আছে, এই যে এইটুকু, হ্যাঁ, এই যেটার কথাই বলছি। ঠিক আছে, এই যেটা একটু মুখস্থ করে নেব চারটা, হ্যাঁ, ডিরেক্ট এমসিকিউ চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা একটু পড়বা। আচ্ছা, পিডিএফ এ সব দাগানো আছে, হ্যাঁ, পিডিএফটা দেখে দেখে পড়ে নেব।
আচ্ছা, তাহলে চলো গ্যাসের ব্যাপন ও অনুব্যাপন সম্পর্কে আমরা জানবো। গ্যাসের ব্যাপন আর অনুব্যাপন সম্পর্কে জানবো। ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন, অনুব্যাপনের ইংলিশ হচ্ছে ইফিউশন। ঠিক আছে, তাহলে প্রথমত কথা ব্যাপন আর অনুব্যাপনের মধ্যে ডিফারেন্সটা কি, বা ব্যাপন আর অনুব্যাপন জিনিসটা কি? আচ্ছা, প্রথমত কথা বলি ব্যাপন মানে কি। ব্যাপন আর অনুব্যাপন দুইটাই একই জিনিস। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে। ওই উচ্চ থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে। নিম্ন দুইটার সাথে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান কে যাবে? কঠিন, তরল, গ্যাস যে কোনো নিয়ে যেতে পারে। ঠিক আছে, কিভাবে যাবে? স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। ঠিক আছে, ব্যাপনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, ব্যাপনের ক্ষেত্রে সমভাবে যাবে। কিন্তু অনুব্যাপনের ক্ষেত্রে শর্ত হচ্ছে একটা ছিদ্র থাকতে হবে। ঠিক আছে, বাহ্যিক চাপের কারণে তুমি চাপ দিলে যাবে, মেলে যাবে না, ব্যাপন অনুব্যাপন হবে না। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অনুব্যাপনের কথা আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে যাওয়া। অনেক প্রেশার, যখন অনেক বেশি লোড হয়ে যায় তখন ব্রাস্ট হয়ে যায়। অল্প ক্ষুদ্র একটা ছিদ্র হয়, ওই ছিদ্র দিয়ে চাপের কারণে সকল বায়ু বের হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এই সরু ছিদ্র পথে উচ্চ চাপের কারণে যেটা হয় সেটা হচ্ছে কি, বা বাহ্যিক চাপের কারণে যেটা, সেটা সরু ব্যাপন। তাহলে ব্যাপন কোনটা? একা একা করবে, সমভাবে করবে। তার সবচেয়ে একটা বড় উদাহরণ, একটা উদাহরণে দুইটা জিনিস আছে। ঠিক আছে, একটা হচ্ছে বডি স্প্রে। তুমি বডি স্প্রেটা যখন চাপ দাও, এই চাপ দিয়ে কি একটা ছিদ্র দিয়ে বের হয় না? চাপ দিলে বের হয়, নর্মালি বের হয়? নর্মালি বের হয় না। চাপ দিছ, তারপর ছোট ছিদ্র দিয়ে বের হয়েছে, এটা হচ্ছে অনুব্যাপন। এটা কি? অনুব্যাপন। আর বের হওয়ার পর এখানে ছিল, এখানে তোমার পুরো গ্যাসটা এখানে ছিল। ঠিক আছে, এরপর কি হচ্ছে, তুমি দিছো গ্যাসটা এখানে, দেখো তোমার পুরো রুমে ছড়াই যাচ্ছে। তাহলে এখানে যখন দিছিলা, এখানে গ্যাসের ঘনত্ব কি ছিল? অনেক বেশি ছিল, উচ্চ ঘনত্ব। কিন্তু তোমার রুমের ওই কর্নারে সেখানেও গেছে, কিন্তু ঘনত্ব এখানে কি গেছে? আস্তে আস্তে কমে গেছে না? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাপন। তাহলে ব্যাপন হচ্ছে বডি স্প্রেটা পুরো রুমে ছড়াই গেলে, এটা হচ্ছে ব্যাপন। আর ওই থেকে স্প্রে থেকে যে বের করলা চাপ দিয়ে, সেটা হচ্ছে অনুব্যাপন। ক্লিয়ার? তাহলে ব্যাপন আর অনুব্যাপনের মধ্যে বুঝছো? তাহলে ব্যাপন তুমি কি বলছো, তুমি এখানে দিয়ে আসে, ঠিক আছে, যে যা ভাই যা, ঠিক আছে, যে গ্রানটা যাইতে বলছো, তোমার ধাক্কা দিলে পড়ে গেছে, এরকম না, একা গেছে না, স্বতঃস্ফূর্ত হয়েছে। তোমরা যে হচ্ছে প্রাকৃতিক একটা প্রক্রিয়া করো, ঠিক আছে, এটা গ্রান মানে গন্ধ পুরাটা ছড়াই যায়। ঠিক আছে, এটা তুমি বলো, তুমি তো মনে মনে চাও যে গন্ধ যেন না ছড়ায়, কিন্তু তারপরে তো ছড়াই যায়। এই ছড়ানোটা হচ্ছে ব্যাপক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ঘটবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা ব্যাপন বলবো। ঠিক আছে, এটা কোনটা জানবে। অনুব্যাপন নিঃসরণ কোনটা? সেটা হচ্ছে যে সরু ছিদ্র পথে হইতে হবে, বাহ্যিক চাপ উচ্চ চাপের কারণে হইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এরপরে পার্থক্যটা দেখবা, পার্থক্যটা সুন্দরভাবে দেখবা। এখানে একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখে নেবা। যেহেতু স্বতঃস্ফূর্ত, সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মন্থন হয়ে থাকে। আর তুমি যখন এটা চাপ দিয়ে করবা, এটা সবসময় কি হবে? দ্রুত হবে। এই যে গাড়ির চাকার টিউব, এটা খুব ইম্পর্টেন্ট, দেখবা এটা। ঠিক আছে, এই নর্মাল যে কোনো গ্যাস সুগন্ধ ছড়াই পড়া হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্যাপন সূত্র এগুলো আমরা পড়ছি। ঠিক আছে, এগুলো পড়ছি। এই যে গ্যাসের ব্যাপন হার নির্ধারণকারী কিছু ফ্যাক্টর, এটা আমরা পড়বো। ঠিক আছে, কি কি ফ্যাক্টর আছে? প্রথমত দেখো যে আমরা সূত্রটা কি করছি, মোলার ভর মাত্রা সূত্র না? তাহলে কি থাকবে? মোলার ভর বা গ্যাসের ঘনত্ব দুইটা জিনিস, এম আর ডি, এই যে ডি আর এম, এই দুইটার উপর নির্ভর করে। তাপমাত্রা আর চাপ এই দুইটার উপর নির্ভর করে। এছাড়াও গ্যাসের অনুব্যাপন ক্ষেত্রে দেয়ালে ছিদ্রের আকারের উপর ও গ্যাসের অণুর আকারের উপর নির্ভর করে। গ্যাস অণুর আকার, ছিদ্রের আকার, চাপ, তাপমাত্রা, ভর আর হচ্ছে কি ঘনত্ব, এগুলোর উপর হচ্ছে কি করে? ডিপেন্ড করে। আমাদের ব্যবহার সূত্রের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেগুলো কি? এই যে ব্যবহারটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে ব্যবহার হারের সাথে কোনটা সম্পর্কযুক্ত? এম মানে কি? এম মানে কি বলতো? আণবিক ভর। এম মানে কি? এম মানে কি? আণবিক ভর বা গ্রাম আণবিক ভর। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভরের সাথে সম্পর্ক বোঝায়। তাহলে কি কি আছে? প্রথম আণবিক ভর নির্ণয় করা যায়, এক নম্বরটা। এম নির্ণয় করা যায়, তো স্বাভাবিক ব্যাপার, তাই না? করা যায়। এরপর আর কি করা যায়? দুই নম্বর হচ্ছে গ্যাস মিশ্রণ পৃথকীকরণ বা গাঢ়করণ করা যায়। কি? এই গ্যাস মিশ্রণ পৃথকীকরণ বা গাঢ়করণ করা যায়। এরপরে তিন নাম্বারটা হচ্ছে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় করা যায়। মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা, ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস মিশ্রণটাকে তুমি পৃথক করলা, এটাকে বলা হয় অ্যাটমোলিসিস। কি বলা হয়? অ্যাটমোলিসিস বলা হয়। সবচেয়ে আধুনিক যেটা, সেটা হচ্ছে আইসোটোপ পৃথকীকরণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আণবিক ভর, এম পৃথকীকরণ, আইসোটোপ পৃথকীকরণ, মিথেন পৃথকীকরণ। ঠিক আছে, মিথেন পৃথক করা অ্যাটমোলিসিস বলা হয়। আর হচ্ছে কি এগুলাই, এই কয়টা ইম্পর্টেন্ট, এইটুকু আরো বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরেনিয়াম ধাতু বা ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড, এই যেটা ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে এটা পৃথক করা হয়েছে। ঠিক আছে, ইউরেনিয়াম দুই ধরনের হয়, ইউরেনিয়াম 38, ইউরেনিয়াম 35। তার মধ্যে এই যে ইউরেনিয়াম 35, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। কি তৈরিতে ব্যবহৃত হয়? বোমা তৈরিতে, যেটা হিরোশিমায় নিক্ষেপ করছিল। খুব ইম্পর্টেন্ট, বা এটাকে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ব্যবহৃত হয়। নিউক্লিয়ার কই ব্যবহৃত হয়? পাওয়ার স্টেশনে ব্যবহৃত হয়। ক্লিয়ার? নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে এটা ব্যবহৃত হয়, জ্বালানি। খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা অনেক পাওয়ারফুল, অনেক দরকারি। মনে রাখবা, যেটা ভালো জিনিস দরকারি সেটা সবসময় কমই থাকে, মাত্র 0.7%। আর এই 38টা 99.3%। এটা যদি বেশি থাকতো তাহলে কি হইতো? তোমার বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, তুমি বোম মারতাম। আমার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, আমি দেখতে পারি না, কি মারতাম? পারমাণবিক বোমা মারতাম, তাই না? এর জন্য এটা কম, তোমার বান্ধবীরা বা বন্ধুরা যেন না মারতে পারো।
ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা আসবেই, এটা কি আসবে, সো এটা একটু দেখে নিব আমরা। ওকে, এইটুকু জানলেই হবে। এই যে আমি একটা কথাই বলছিলাম যে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক বলতে, এই যে দেখো ব্যাপন মানের সাথে কি চাপের সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলো আমরা আর কি কি দেখবো। ঠিক আছে, এরপরে দেখবো আমরা গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট। গ্যাসের গতিতত্ত্ব থেকে কিছু কোশ্চেন আসে সবসময় বা আসতে পারে, তাহলে গ্যাসের গতিতত্ত্বটা আমরা ক্লিয়ার করবো। আমরা কে কে জানি যে গ্যাসের গতিতত্ত্বের জনককে, যে জানো একটু কমেন্ট করো তো, গ্যাসের গতিতত্ত্বের জনককে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গ্যাসের গতিতত্ত্বের জনককে বলো, কে জানি গ্যাসের গতিতত্ত্বের জনক? জানি? আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের জনক হচ্ছে বার্নৌলি। গ্যাসের গতিতত্ত্বের জনককে বার্নৌলি। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই যে স্বীকার্যগুলা যে কোশ্চেন আসছে, ঠিক আছে, আমি যদি দেখে দিচ্ছি কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, শুরুতে দিয়ে দিচ্ছি কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এগুলো পড়তে হবে, এগুলো আগে বই আসছে, এগুলো আমরা জানি। ঠিক আছে, তাহলে নিজে নিজে পড়বা, একটু যেটা দরকার আমি সেটা পড়াই দিই। সেটা হচ্ছে এই যে 8 নাম্বারটা 4 নাম্বারটা, সেটা বলছে গতিশক্তি ই কে তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় গতিশক্তি কি থাকে? নির্দিষ্ট থাকে। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে। ঠিক আছে, কমন সেন্সের ব্যাপার। তোমার পাছায় যদি আগুন ধরাই দিই, তোমার পাছায় আগুন ধরাই দিই, তুমি কি করবা? বসে থাকবা না দৌড় দিবা? হ্যাঁ, দৌড় দিবা না, নর্মাল ব্যাপার। গ্যাসের পাশে আগুন ধরাই দিচ্ছে, গ্যাস কি করবে? ছোটাছুটি বাড়বে, গতিশক্তি বাড়বে। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা স্থির থাকলে গতিশক্তি স্থির থাকে। বুঝছি, খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। গ্যাসের উপর গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা, একটা সমীকরণ আছে যেটা হচ্ছে পিভি সমান 1/3 mc², এটা যেগুলো আসছে। ঠিক, এই সমীকরণ আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এই খেয়াল করো, গতীয় সমীকরণ, শুধু আদর্শ নয় কিন্তু। হ্যাঁ, আদর্শ গ্যাস নিয়ে আমরা একটু পরে করবো। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ এটা দিছে বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা ব্যাখ্যা করছে। ঠিক আছে, তাহলে ক্লসিয়াস কি করছে? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা ব্যাখ্যা করছে। আর সংঘর্ষ তত্ত্ব এগুলো একটু দেখবা, জাস্ট আমি তারপরে একটু বলে দিই। ঠিক আছে, আণবিক সংঘর্ষ আর সংঘর্ষ। ঠিক আছে, আণবিক সংঘর্ষ আর একটা হচ্ছে কি সংঘর্ষ ব্যাস। আণবিক সংঘর্ষ হচ্ছে এই যে একটা অণু, এই যে একটা অণু, এই দুই অণুর মাঝখানে এই যে সংঘর্ষটা, এটা হচ্ছে আণবিক সংঘর্ষ। ঠিক আছে, আণবিক সংঘর্ষ। আর এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সংঘর্ষ ব্যাস। তাহলে বল আণবিক সংঘর্ষ ব্যাসের মধ্যে কে বড়? ডেফিনেটলি সংঘর্ষ ব্যাস বড় না? ব্যাস বড়। সংঘর্ষ ব্যাস স্থির বা এই পুরোটা, আর আণবিক সংঘর্ষ মানে এই যেটুকু। ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখবো আমরা সংঘর্ষ ব্যাসটা কি হয়? বড় হয়। সবসময় মনে রাখবো সংঘর্ষ ব্যাস কি হয়? বড় হয়ে থাকে। সংঘর্ষ ব্যাস কি হয়? বড় হয়। ঠিক আছে, এই যে গ্যাসের আণবিক ব্যাস মাত্র 2 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়, কিন্তু অপরদিকে সংঘর্ষ ব্যাসের মাত্রা 2 থেকে 4 পর্যন্ত হয়। তার মানে সবসময় বড় হয়। সবসময় কি হয়? বড় হয়। ঠিক আছে, আচ্ছা, গ্যাসের বর্গমূল, গড় গতিবেগ, এগুলো একটু দেখবেন, খুব সহজ। এগুলো দেখো, 3টা ভ্যালোসিটি আছে। গ্যাসের অণুগুলোর গতিবেগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগে ভাগ করা যায়, বর্গমূল, গড়, বর্গবেগ। ঠিক আছে, এটা বের করা একদম সংখ্যাকার খুবই সহজ। পিছন থেকে বলে যাবে ব্যাগের বর্গের গড় মানকে বর্গমূল, গড় বর্গমূল বলা হয়। আবার ব্যাগের বর্গের গড় মানকে বর্গমূল বা গড়ের বর্গমূলকে বর্গমূল, গড় বর্গবেগ বলা হয়। বুঝতে পারছি? তাহলে একটা ব্যাগ, তাকে তুমি বর্গ করবা, ধরলাম সি একটা ব্যাগ, ব্যাগের বর্গ মানে স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছি? বা ব্যাগের বর্গের গড় মান মানে এর অনেকগুলো আছে। ঠিক আছে, গড় কাকে বলে? যখন অনেকগুলো যোগ করি আমরা, এটা ধরলাম এটা C1 প্লাস হচ্ছে কি C2। ঠিক আছে, একাধিক আছে। গড় মানটাকে তুমি কি করো? বর্গমূল করবা। গড় মান মানে নিচে যতগুলো আছে দ্বারা ভাগ, এটা 2 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, সেটাকেই বলা হয় বর্গমূল, গড় বর্গবেগ বা RMS বেগ। বুঝতে পারছি? তাহলে কি ব্যাগের গড় মানকে সাধারণ গড়বেগ বলা হয়, ব্যাগের সম্ভাব্য মানকে কি বলা হয়? সম্ভাব্য বেগ বলা হয়। বুঝতে পারছি? এগুলো এত ডিটেইলস আছে, কিন্তু আমরা বুঝছি কিনা? গড় বর্গবেগ কাকে বলে? তোমার যতগুলো ব্যাগ আছে সেগুলোকে স্কয়ার করবা, তারপর যোগ করবা, যোগ করে যতগুলো সংখ্যা আছে সেগুলো কতগুলো বসাবা বা এর সংখ্যক বসাবা, সেটার পরে রুট করে দিবা, সেটাই হচ্ছে তোমার RMS বেগ। ক্লিয়ার? RMS বেগ কে সি দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবো RMS বেগ সবসময় বড় হয়। RMS বেগ কি হয়? আচ্ছা, দুটো আছে। এখন 3টা সূত্রের কিভাবে আমরা মনে রাখবো? ঠিক আছে, 3টা সূত্র আমরা কিভাবে মনে রাখবো? গড় বেগ, RMS বেগ, আর দেখো 3টাই RMS বেগ। ঠিক আছে, বা এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি RMS বেগ। 3টার ক্ষেত্রে কমন ব্যাপার RT ভাগ হচ্ছে M, RT ভাগ হচ্ছে M। তারপর একটা কি বেগ হচ্ছে গড় বেগকে সি ভাগ দ্বারা প্রকাশ করা হয়। এটার ক্ষেত্রে √RT ভাগ হচ্ছে M। পরেরটা কি সম্ভাব্য বেগ, আলফা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে √RT ভাগ হচ্ছে M। তাহলে দেখো 3টা সূত্র একই। আমরা মনে রাখবো এটা সবচেয়ে বড়। এটা কি সবচেয়ে বড়? সবচেয়ে কি এটা বড়? তাহলে বড় মানে আমরা মনে রাখবো এর সবচেয়ে বেশি মান থাকবে 3। তাহলে এটা যদি 3 না, এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে কি ছোট, তাহলে এখানে থাকবে 2। বুঝছি কিনা?
আর আরএমএস ব্যাগ সবচেয়ে বড়, এর জন্য 3, এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে 2। এর 2 আর 3 এর মাঝখানে কত? আড়াই। 2 আর 3 এর মাঝখানে কত? আড়াই। আড়াই কি কোনদিন দেওয়া যায়? সূত্রে দেওয়া যায়। আড়াই কিভাবে লেখা যায়? আড়াই কিভাবে লেখা যায়? এটা কি লেখা হয়েছে 8 বাই পাই। পাই 3.1416 দিয়ে 8 এর ভাগ করে দেখবা 2.555 সামথিং আসবে। তাহলে কত লেখা হয়? মানে এই যে 8 ভাগ হচ্ছে কত? পাই। 8 ভাগ হচ্ছে পাই। তাহলে তিনটা জিনিস একই কিন্তু, বুঝতে পারছি? আশা করি বোঝার কথা। তাহলে সবচেয়ে বড় ব্যাগ কোনটা? আরএমএস ব্যাগ। সবচেয়ে ছোট ব্যাগ কোনটা? সম্ভাব্য ব্যাগ। সবচেয়ে ছোট ব্যাগ কোনটা? সম্ভাব্য ব্যাগ। এই সম্ভাব্য ব্যাগটা ম্যাক্সওয়েল আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? ম্যাক্সওয়েল আবিষ্কার করছে। ঠিক আছে, এগুলো তার সূত্রগুলো আমি লিখে দিলাম, একবার মনে রাখবা। আচ্ছা দেখো, এই আরএমএস ব্যাগের বা বড় ব্যাগ থেকে কিছুটা বড়, সবসময় আরএমএস ব্যাগ সবসময় বড় হয়। সম্ভাব্য ব্যাগটা কে দিছে? তিনি ম্যাক্সওয়েল দিছে। থিওরি অফ প্রবাবিলিটি, এটার উপর ভিত্তি করে যে সম্ভাব্যতম যে ব্যাগটা আছে সেটাই সম্ভাব্য ব্যাগ বলা হয়। ওই যে আমি সূত্র লিখে দিছি, পড়ার কিছু নেই। এখানে অনুপাত, তিনটার সম্পর্ক বা অনুপাত। ঠিক আছে, সম্পর্ক বা অনুপাত বলতে তোমার আসবে শুধু এইটা, ওই আগে একটু পড়ার দরকার নেই, এটা পড়ো তাইলেই হবে। কত সহজ দেখো, 1 পর 1 এর পর 1 2 পরে কত? 22, 12 তারপর 22, 2 2 1 1.12 1.222। ঠিক আছে, এটা বললেই হবে। ঠিক আছে, তারপরে বুঝাই যাচ্ছে যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় পিছনে একটা, এটাই কিন্তু তোমার আরএমএস ব্যাগ। আরএমএস এটা তোমার সম্ভব হবে, এটা আগে সম্ভব হবে, তারপরে বুঝতে, বা ওটা পড়তে পারবে 29 45 58। বুঝতে? আচ্ছা, গড়বেগ এটা প্রয়োজন কেন? কেন এটা দরকার? ঠিক আছে, প্রকৃত মূল গতিশক্তির জন্য এটা দরকার। ঠিক আছে, গতিশক্তির জন্য কি এটা দরকার? ঠিক আছে, ক্লিয়ার? বাকি গড় ব্যাগ বা সম্ভাব্য ব্যাগ থেকে গতিশক্তি সঠিকভাবে নির্ণয় করা যায় না, এর জন্য আরএমএস ব্যাগ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আরএমএস ব্যাগ কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাথ দরকার নাই, ঠিক আছে, ম্যাথ দরকার নেই বললেই চলে। ঠিক আছে, এগুলো আসলে দরকার নেই। মেডিকেলে যারা পড়তে চায় তারা এগুলো হচ্ছে কিছু একটা মুখস্থ করে ফেলতে পারো, কারণ হচ্ছে এগুলা পড়তে গেলে একটু ঝামেলা, এটা তুমি হচ্ছে পরীক্ষা হলে বই পড়তেও পারবে না। সেটা না করার চিন্তা ভাবনা করাটাই বুদ্ধিমানের লক্ষণ। ঠিক আছে, আচ্ছা গ্যাসের কণার গতিশক্তির হিসাব। ঠিক আছে, গতিশক্তির হিসাব আমার কতটুকু দরকার? আমার দরকার হচ্ছে জেনে নেব। এনমোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি হচ্ছে 3/3 nRT ভাগ হচ্ছে 2। গতিশক্তির একক সবসময় হচ্ছে জোল, এনমোল হলে জোল হবে। তুমি জানো কিনা মোল সংখ্যার একটা চেইন সূত্র আছে, সেটা কি? n সমান উপরে ভর ভাগ হচ্ছে প্রদত্ত ভর ভাগ আণবিক ভর, প্রদত্ত ভর ভাগ হচ্ছে কি? আণবিক ভর। বুঝছি? সমান সমান s v, এটা হচ্ছে লিটার এককে, সমান সমান n ভাগ হচ্ছে n ভাগ হচ্ছে কি? na মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, আর n শুধু অনুসংখ্যা, কি? শুধু অনুসংখ্যা। এছাড়া কি আছে? pv ভাগ হচ্ছে কি? rt, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ আমরা পড়ব একটু পরে। সমান সমান pv ভাগ হচ্ছে rt। আর কি আছে? আর হচ্ছে আরেকটা আছে, ওটা এত দরকার নাই আপাতত থাকে, আমাদের চারটাই জানি, আমরা পরে পরিবর্তনের সাথে পড়বো। তাহলে আমার যেটা দরকার হলো এটা, n মানে অনুসংখ্যা, n কি? অনুসংখ্যা, আর এ তো বোঝাই যাচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এ কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে সমীকরণটা কি দাঁড়াইছে? গতিশক্তি n 3/nRT ভাগ হচ্ছে 2। তাহলে যখন তুমি এক মোল দিবা, এক মোল মানে কি? n সমান সমান কত তখন? যদি এক মোল দাও তাহলে n সমান সমান 1, তাহলে n এর জায়গায় জাস্ট 1 বসাইছো, যা আছে তাই তাই শেষ। এখন তুমি বলছো একটি টি মানে কি? অনুসংখ্যা, একটি অনুসংখ্যা, তাহলে অনুসংখ্যা সমান সমান হচ্ছে n। তাহলে এখানে সূত্রটা আসলে কি দাঁড়াইছে? ওই যে যা ছিল তাই, 3nRT, ঠিক আছে, ভাগ হচ্ছে কি? 2। এই n এর জায়গায় তুমি বসাইছো এই যে সূত্রটা, ঠিক আছে, তাহলে কি হবে? সমান সমান 3 উপরে n আর t নিচে হচ্ছে 2na। বুঝছি কিনা? কিন্তু এই n এর ভ্যালু কত? 1, একটি, কত? একটি। তাহলে এখানে কি বলি? জাস্ট একটি, 3 এই যে আর 1 দেয়া না দেয়া কি কথা? 2na। এই যে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে দেখো, তুমি যদি জাস্ট খালি উপরেরটা জানো, জাস্ট শুধু এটা জানো, তাই কিন্তু তুমি যে কোনটাই বের করতে পারতেছো। ক্লিয়ার? আচ্ছা, আশা করি পারার কথা। জেনে রাখো যে এই সমীকরণটা কার উপর নির্ভর করে? দুইটা জিনিস, এক হচ্ছে n এর উপর নির্ভর করে, n এর উপর ভিত্তি করে সূত্র তিন ধরনের হইল, দেখলেই তো তিনটা বেরোছে। আর এটা কি তাপমাত্রা, তো সারা জীবন তাপমাত্রার উপর সবসময় গতিশক্তি নির্ভর করে। গতিশক্তি তাপমাত্রার কি? সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রার সাথে গতিশক্তি কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এখন অবশ্য আমরা যে জিনিসটা জানবো, আরেকটা টপিক আছে আমাদের, তাই আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সেই টপিকটা হচ্ছে আদর্শ গ্যাস সম্পর্কে জাস্ট বেসিক সংজ্ঞাটা আমরা জানবো, আর এর একক আর কে এর এককটা জানবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা বলবো। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি জিনিসটা একটু খেয়াল করার ট্রাই করি, চলো আদর্শ গ্যাস সমীকরণটা যদি বোঝার ট্রাই করি। কাছাকাছি আসছি, আচ্ছা আচ্ছা
দেখো আদর্শ গ্যাস যে সমীকরণটা আছে আমরা সবাই জানি আদর্শ গ্যাস সমীকরণটা কই থেকে আসছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস আমরা নেক্সট ক্লাসে আদর্শ গ্যাস সম্পর্কে বিস্তারিত করব। আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাসগুলা তিনটা সূত্র মেনে চলে, যে গ্যাসগুলা কি তিনটা সূত্র মেনে চলে। কি? এক নাম্বার সূত্র বয়েলের সূত্র, যে গ্যাসগুলা বয়েলের সূত্র মেনে চলে, ঠিক আছে। যে গ্যাসগুলা চার্লসের সূত্র মেনে চলে, চার্লসের। আর তিন নাম্বার যে গ্যাসগুলা অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, অ্যাভোগাড্রো, ঠিক আছে। তাহলে যে গ্যাসগুলা এই তিনটা সূত্র, এক কথায় বললে গ্যাস সূত্র বা এমন সূত্র হতে পারে, গ্যাস সূত্র মেনে চলে, গ্যাস সূত্র মানে, সেগুলোকে আমরা আদর্শ গ্যাস বলি। যেগুলো মানে না সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। আমরা বাস্তব গ্যাস সম্পর্কে নেক্সট ক্লাসে জানবো। বয়েলের সূত্র কি ছিল? বয়েল মানে ফুটানো, তাহলে পি স্থির থাকবে। তাহলে পি স্থির থাকে কি ছিল? আমি বলছি ব থাকলে ব্যস্ত আনুপাতিক, একটু আগে করে আসছে। তাহলে পি সমানুপাতিক 1/v বা v সমানুপাতিক 1/v, একই কথা। চার্জের ক্ষেত্রে চার্জ স্থির থাকবে, তার সাথে মিল চক, তাহলে কি হবে বলতো? টি সমানুপাতিক হচ্ছে কি v বা v সমানুপাতিক হচ্ছে টি, যাই বলো না একই কথা। বা আমরা আরেকটু সুন্দর ভাবে লিখে পিভি যেহেতু আর টি লিখছিলাম, তাই সুন্দর হয়ে বলা লিখি। তাহলে এই পাশে v সমানুপাতিক হচ্ছে কত? টি। আর অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি v সমানুপাতিক হচ্ছে কি n, v সমানুপাতিক n। আচ্ছা এখানে এইভাবে ভিটা এক পাশে গেছে, তাই 1/p, ঠিক আছে। এইটাই এক পাশে, তাহলে সহজ হয়ে যাবে বুঝতে। তাহলে তিনটা কি? এই তিনটা সূত্র না তাপমাত্রা। তাহলে কি এই তিনটা সূত্র যে মাইনা চলে তাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। তাহলে এই তিনটাকে একত্রে যদি আমরা লিখি তাহলে কি হয়? দেখো সব ক্ষেত্রে v কমন, তাহলে আমরা লিখতে পারি v, এই পাশে কি লিখতে পারি? সমানুপাতিক, এই পাশে 1, উপরে কি আছে t, ঠিক আছে। n উপরে হচ্ছে n আর t উপরে, আর নিচে কি আছে p, নিচে কি আছে p। p টাকে এই পাশে নিয়ে আসলে pv সমান এই যে n, ঠিক আছে, আর হচ্ছে এই যে t। কিন্তু এই যে সমানুপাতিক দিলাম একটা ধ্রুবক দিলাম, যেটাকে আমরা কি লিখি? r লিখি। ধ্রুবকটাকে আমরা কি লিখি? r লিখি, RT। তাহলে এই যে হচ্ছে PV সমান nRT, ঠিক আছে। এটা কার সমীকরণ বলতো? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা কি? আদর্শ, শুধু আদর্শ গ্যাস। কিন্তু গতীয় না, কিন্তু গতীয় বললে কি? গতীয় বলে কি বলতো? তোমরা একটু কমেন্ট করো। গতীয় সমীকরণ একটু আগে পরে আসছি, ক্লসিয়াস বলছে। এখন আমি যদি বলি আদর্শ গ্যাসের সমীকরণটা কার ক্ষেত্রে? এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে বলতো? PV সমান মোলকে এক মোল মানে কি? 1 সমান 1 হচ্ছে কিনা? তাহলে কি হবে? PV আর T, PVT আর T। এখন এখান থেকে কোশ্চেন প্রায় কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা একটা কোশ্চেন আসতে পারে। আর কোশ্চেন কি আসতে পারে? এরকম বলা থাকতে পারে, ধরো 8 গ্রাম হিলিয়াম এর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কেমন? আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ এরকম থাকতে পারে। এরকম আসতে পারে যে ধরো 64 গ্রাম অক্সিজেন, ঠিক আছে, এর ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা কেমন? এরকম যে কোনোটাই থাকতে পারে। তাহলে এরকম যদি ভর দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? ভর দেওয়া থাকলে আমরা জানি না n সমান কি? W/m, তাই না? আমরা যদি হিলিয়ামেরটা বের করতে পারি, হিলিয়ামের n এর মানটা বের করতে চাই, যে হিলিয়াম, তাহলে কি করব? উপরে কত দেওয়া আছে? 8। হিলিয়ামের আণবিক ভর, হিলিয়ামের আণবিক ভর কত আমরা জানি সবাই, বলো কত? 4 সমান 2। তাহলে সমীকরণ কি পাই? PV সমান 2RT। তাহলে এই অক্সিজেনের টাইম বলো, এটা বের করো, একটু কমেন্ট করো, কি করো একটু কমেন্ট করো, ঠিক আছে। এই ফাঁকে আমরা এই আর সম্পর্কে জানবে, আরটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আর যারা জানি তারা একটু কমেন্ট করো। আর এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। কি বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক। কি ধ্রুবক? মোলার গ্যাস ধ্রুবক বলা গেছে। বা সর্বজনীন বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি ধ্রুবক? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটা হচ্ছে কি? আর। সেটা কি? আর। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আর এর এককটা আসে, এখন আর এর একক আসে, আর এর একক কি হতে পারে সেটা আসে। আর একক তুমি যারা একটু চালাক তারা এতে বের করতে পারবে, ঠিক আছে। এই যে পিভি সমান এনআরটি সমীকরণ থেকে বের করতে পারবে। বের করে যেটা আমরা সহজ ভাবে যদি চিন্তা করি, এখন এত টাইম নেই, সহজ ভাবে দেখাই দিই, ঠিক আছে। আর একক সবার আগে আর একক হচ্ছে এটা কাজ বা শক্তি পার কেলভিন পার মোল, বা পার মোল পার কেলভিন। তাই কাজের মান কি? এবার ইভার্সন কি? এসআই একক মানে সংকেত আকারে কি? জোল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে ফিক্স। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, আর এর এককের ক্ষেত্রে এই যে জোল পার মোল, এটা পার মোল পার কেলভিন, এটা সবসময় ফিক্সড। এইটুকু একদম স্থির সবসময়, সব আর এর এককের ক্ষেত্রে। 5টা আর একক আছে, 5টা আর এর এককের ক্ষেত্রে সবগুলো একই। এখন শুধু একটা করে যদি দেখি, একটা করে যদি দেখি, চলো একবার পড়াই দিই, বক্স থেকে পড়াই দিই, তাহলে সহজ হয়ে যাবে। আর এর একক, ঠিক আছে।
আর এর এককগুলো যদি আমরা এখান থেকে পড়া করি। আচ্ছা, প্রথম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। ঠিক আছে, আমি কি বলছি প্রত্যেকটা আর এর এককের ক্ষেত্রে প্রত্যেকটা আর এর এককে দিয়ে পারমোল পার কেলভিন কমন, পারমোল পার কেলভিন কমন, পারমোল পার কেলভিন কমন, পারমোল পার কেলভিন, পারমোল পার কেলভিন কমন। তাহলে চেঞ্জ শুরু থেকে এইটুকুতে, বুঝতে পারছি কিনা? এইটুকুতে লিটার অ্যাটমসফিয়ার একক যখন হবে, লিটার অ্যাটমসফিয়ার একক মানে কি ভি, আয়তন তো মান হচ্ছে লিটারে, চাপ হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারে, বুঝতে পারছি? তখন আর এর এককটা কি মান মুখস্থ করতে কিছু করার নেই। ঠিক আছে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার। চলো কইলেই দেখে তাহলে বুঝবা না। কিসের এককে? আর হচ্ছে বিভিন্ন এক নাম্বার লিটার লিটার এটিএম। ঠিক আছে, এটা এটিএম একক। সেই ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে আর সমান সমান হচ্ছে 0.0821। ঠিক আছে, যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এর জন্য লিটার লিটার লিখলাম, এটিএম লিখলাম। আমি বলছি পার মোল পার কেলভিন সবার ক্ষেত্রে কমন, পার মোল পার কেলভিন সবার ক্ষেত্রে কমন। এরপর এসআই একক যেটা 2 নাম্বার এসআই একক। তাহলে এসআই একক ক্ষেত্রে কি আর সমান সমান 8.314। ঠিক আছে, ইনটু, আচ্ছা ইনটু কেন 8.314। এসআই এককে কাদের একক হচ্ছে শক্তি, জোল, কিন্তু পার কেলভিন পার মোল তো ফিক্সড, পার মোল পার কেলভিন এটা হচ্ছে ফিক্সড। এরপর আসো কি সিজিএস একক। সিজিএস একক কি 3 নাম্বার। সিজিএস একে আর সমান সমান 8.314 ইনটু একটা জিনিস আমরা জানতে হবে, সেটা কি আমরা মনে রাখবো 1 জোল সমান সমান, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 7 আর 7 আর। তাহলে এই যে এখানে কি ছিল, এই যে এখানে কি ছিল, জোল ছিল না, জোল। এই জোলের বদলে পার কেলভিন পার মোল তো কমন, পার কেলভিন পার মোল কমন। এই যে জোল, এই জোলের বদলে আমি কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 7 আর। এই জোলের বদলে আমি কি লিখবো 10 টু দি পাওয়ার 7 আর, বুঝছি কিনা? 10 টু দি পাওয়ার 7 আর। কারণ আমরা জানি 1 জোল সমান 10 টু দি পাওয়ার 7 আর। এটাই হচ্ছে সিজিএস একক, এটাই কি সিজিএস একক। এরপর আসো 4 নাম্বার যেটা, 4 নাম্বার যেটা ক্যালোরি একক, ক্যালোরি একক। ঠিক আছে, ক্যালোরি একক কোনটা? ক্যালোরি এককের ক্ষেত্রে আর সমান সমান কি হবে, আর সমান সমান 1। ঠিক আছে, উল্টা দিক থেকে যাবে, 1 কি 1 9 8 তারপর কি হবে 7, 1987। ঠিক আছে, 198 কি 7। তা কত সুন্দর, 9 8 7। ঠিক আছে, পার মোল পার কেলভিন কমন, পার মোল পার কেলভিন কি কমন। তাহলে কি ঝামেলা কোথায়? জাস্ট কি লিখছো, ক্যালোরি লিখছো। তাহলে এখানে জাস্ট ক্যালোরি হবে। ক্লিয়ার? লাস্ট এটা ইঞ্জিনিয়ারিং একক, লাস্টে ইঞ্জিনিয়ারিং একক। ঠিক আছে, জাস্ট দেখো 27 83 দশমিক 63 ফুট পাউন্ড মোল পার কেলভিন প্রাপ্ত কমন। ঠিক আছে, তাহলে জাস্ট তোমার কি করতে হবে, জাস্ট খালে এখন কিন্তু একক কি ছিল, যে একক বলবে ওই এককের সাথে জাস্ট বসানো তাইলে হবে। ক্যালোরি একক আমাদের খাদ্যের ক্যালোরি, খাদ্যবস্তুর ক্ষেত্রে, আর এটা ফুড পাউন্ড হচ্ছে কি যান্ত্রিক চাপ পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট রিভিউয়ের জন্য, খুবই ইম্পর্টেন্ট। বোলজম্যান ধ্রুবক, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোলজম্যান ধ্রুবক বলা হয়। কি ধ্রুবক? প্রতি গ্যাস ধ্রুবককে, প্রত্যেকটা গ্যাস অণুর জন্য যে ধ্রুবক তাকে বোলজম্যান ধ্রুবক বলা হয়। এটা কি কে সমান সমান এই যে আর এর ভ্যালুটা আছে সেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করব। আরটাকে আমরা কি করব, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে কি হয়, যদি লিটার অ্যাটমসফিয়ার আর এসআই একক, লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে খেয়াল করো, দেখো লিটার অ্যাটমসফিয়ার আর এর যে ভ্যালুটা আছে সেটা কি, এই যে এটা মুখস্থ করলে হবে, মুখস্থ দিতে করবা, আর এটা মুখস্থ করলে হবে। এখন তো আমাদের ইন্টারন্যাশনাল একক কোনটা, এই যে এসআই একক বা জুল একক, তাই না? দুইটার ক্ষেত্রে কমন, এই যে পার কেলভিন পার মলিকিউল খেলে আসছে, ওই যে প্রতি গ্যাস এর জন্য এই যে পার কেলভিন পার মলিকিউল, এটা কিন্তু ফিক্সড, পার কেলভিন পার মলিকিউল ফিক্সড। তাহলে যখন জুল বলছো বা এসআই বলছো তখন জুল আসছে, যখন লিটার অ্যাটমসফিয়ার বলছো লিটার অ্যাটমসফিয়ার আসছে। তাহলে সামনে আমার নাম মুখস্থ করতে হবে, প্যাচ বাজে দুইটা একই রকম। আমরা মনে রাখবো এসআই এককটা ভালো একক, কি একক? ভালো একক। তাহলে যেটা বেশি ভালো, ভালো মানে কি, সেটা 10 ইনভার্স মাইনাস থাকা মানে কি, বেশি থাকা ভালো না কম থাকা ভালো? কম থাকা ভালো, মানে মাইনাস মানে 10 এর পর তো 0। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো দেখো 23 আর একটা 25, তাহলে ভালো কোনটা? 23 হচ্ছে ভালো, মাইনাস 23 হচ্ছে ভালো। তাহলে এসআই একক হচ্ছে 23 হবে, আর লিটার অ্যাটমসফিয়ারে কত হবে? 25 হবে। কত হবে? 25। এখন তাহলে দুইটার মধ্যে 25 আর 23 এর মধ্যে ডিফারেন্স কত? 2 না? গ্যাপ কত? 2। তাহলে এই 2 কম বেশি হয়ে যাবে কই? এই জায়গায়। ঠিক আছে, দেখো এখানে 25 মানে 2 বেশি, তাহলে এখানে হচ্ছে 34, 2 কম। এখানে হচ্ছে 23, তাহলে এখানে 2 বাড়বে, এখানে ছোটটাই এখানে 2 বাড়ছে, 38 হয়েছে। বুঝতে পারছি? আবার এখানে 36, এখানে 25, তাহলে এখানে 38, এখানে 2 এখানে চলে আসছে। বুঝতে পারছি? তাহলে এইটুকু মনে রাখলেই হবে। এরপর আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি। একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, আর একটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব ঘনত্ব নির্ণয়। আণবিক ভর আছে কি, ঘনত্ব নির্ণয়। কিভাবে আসলে একটু জাস্ট দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। PV সমান সমান nRT। কিভাবে আণবিক ভর বের করা যায়, n এর জায়গায় বসাইতে পারি W ভাগ হচ্ছে mRT। ঠিক আছে, আর PV তো ফিক্স, তাই তো? তুমি কি বের করতে পারো? আণবিক ভর বের করতে পারো আর ঘনত্ব বের করতে পারো। চলো আণবিক ভরটা যদি আগে বের করতে চাই, এই যে এই পাশে যদি নিয়ে এরটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি হবে? PM, আচ্ছা ধরে এই পাশে নিয়ে আসলাম, W ভাগ হচ্ছে কি V আর
আমরা জানি কিনা ঘনত্ব, ঠিক আছে, একটু আগে বলছি বি বা রো সমান সমান এম বাই হচ্ছে কি ভর বাই আয়তন। এই যে ভর বাই আয়তন হইছে, আমি কি রো বা ডি লিখতে পারি কিনা? লিখতে পারি না? তাহলে পি এম সমান সমান হচ্ছে রো আর টি, ঠিক আছে, রো। তাহলে হতে পারে ডি বা রো সমান সমান হচ্ছে উপরে পিএম, পিএম সবসময় উপরে থাকে, মন্ত্রী, পিএম মোদি, পিএম অমুক বলে না, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, প্রাইম মিনিস্টার সবসময় উপরে থাকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ঘনত্বের সূত্র। এটা কার সূত্র? ঘনত্ব। এটা কি? ঘনত্ব। ঘনত্ব। তাহলে আসো ইটা কেমনে হচ্ছে আণবিক ভর কেমনে? আণবিক ভর কেমনে বের করবো? জাস্ট এই এখান থেকে জাস্ট পিটাকে যদি ওই পাশে নিয়ে যাও, জাস্ট পিটাকে ওই পাশে শুধু এমটা রাখো, তাহলে এমটাকে রাখলাম, পিটা ওই পাশে চলে গেলে কি রো আর টি ভাগ হচ্ছে কত? পি। এটা এই আণবিক ভরের সূত্র হইছে। বা এই যে এটা থেকে তুমি যদি চেঞ্জ করো, এটা থেকে তুমি যদি যাও, তাহলে কি হবে? জাস্ট এমটাকে এই যে পিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? এম সমান সমান পিটা ওই পাশে চলে গেলে গুণ আছে সেখানে ভাগ হবে, তাহলে ডব্লিউ আর টি ভাগ হচ্ছে কি পি ভি। বুঝছি কিনা? একই কথা, তুমি যেভাবে চিন্তা করো না কেন, এই যে বা কত চিন্তা কি এইটা বেশি গ্যাস হয়ে যেত, একটাকে রেখে দুইটাকে বেশি পাঠিয়ে দিচ্ছে, একই কথা, তাই না? এই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের দুইটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফার্স্ট পার্ট বা আদর্শ গ্যাসের আগ পর্যন্ত যে টপিকটা ছিল, আমাদের টপিকটা শেষ, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোনো ঝামেলা থাকলে অবশ্যই জানাবো। এখন একটু জানার যে প্রবলেম অবসিটি ব্যাচ নিয়ে আবার একটু বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, অবসিটি ব্যাচের ক্ষেত্রে তোমাদের জন্য যেটা শুরু করছে এক্সাম, ঠিক আছে, এক্সাম। এক্সাম আমরা কয়টা থেকে বলছি? 8টা থেকে 12টা, 8টা থেকে 12টা, ঠিক আছে। এটা পিএম 12টা পর্যন্ত শেষে, 8টা থেকে 12 পিএম পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত টাইম, এর মধ্যে এক্সাম দিলে তুমি রেজাল্টটা পাবা, রেজাল্ট এবং হচ্ছে কি মেরিট লিস্ট পাবা, মেরিট লিস্ট, ঠিক আছে। এরপরে লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে, এরপরে পরীক্ষা দিলে তোমার দায়িত্ব। আর আমি যদি এরকম 3 দিন খুঁজে দিই তুমি নাই, তাহলে কিন্তু আমি বের করে দেবো। আচ্ছা, একটা গেল এক্সাম। এটা এক্সামের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল হচ্ছে কি ইউজ করছি, নতুন একটা ফিচার অ্যাড করছি। কি অ্যাড করছি? সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা দিন পরীক্ষায়, ঠিক আছে, আইকিউ প্লাস বাংলা প্লাস হচ্ছে ইংলিশ, ঠিক আছে। মোট টোটাল হচ্ছে 6 মার্কস থাকবে, 6 মার্কস থাকবে। এটা কি প্রত্যেকটা 2, এটাতে 2, এটাতে 2, এটাতে কত? 2 2 করে 6 মার্কস প্রতিদিন পরীক্ষা।